সালমান আর আমি ছোট থেকে অবহেলা পেয়ে বড় হয়েছি, মানুষ হয়েছি বাড়ির কাজের লোকদের হাতে। থাক বাবা, সেসব আমি আর বলতে চাই না। আমি জাস্ট শান্তি চাই। আর তুমি আজকের কাজটা খুব বেশি জঘন্য করেছো। মেয়েটা চলে গেছে, প্লিজ ফের কখনো এ ধরনের কথা মায়াকে বলবে না। ওকে নিয়ে সমস্যা থাকলে আমাকে বলো, ওকে নিয়ে আমি দূরে চলে যাব। রাখি। কলটা কেটে দিল সোহান। সামনে বসা ছিল জাহিদ। সে জানে এখনই সোহানুকে প্লেনের টিকিট বুক করতে বলবে। জাহিদ ফোনে কথা চলাকালীন অবস্থাতে টিকিট বুক করে ফেলেছে। জাহিদ, জি স্যার। খোঁজ নিয়ে দেখো তো টিকিট আছে কিনা, ঘন্টা দুয়েক পরে। আছে স্যার, বুক করে ফেলেছি। তামাম দুনিয়াতে তুমি একজন মানুষ যে কিনা আমি কিছু বলার আগেই আমার মনের কথা বুঝে ফেলো। মায়ার সাহসটা চিন্তা করো একবার। ও ওই জায়গায় আবার চলে গেছে। ছোট লোকের বাচ্চা, বেশি আদর করেছি তো, তাই আদরের মর্ম দিল না। আচ্ছা, টিকিট পেলে কেমন করে? ভাগ্য ভালো ছিল স্যার, 3টা সিট খালি ছিল, 2টো সিট বুক করে নিয়েছি। চলো তাহলে এয়ারপোর্টে যাই। জি স্যার। এয়ারপোর্টে যাওয়ার পথে সালমানকে কল করলো সোহান। ফোনে শুধু এতটুকু বলল, 2 ঘন্টার মধ্যে ঢাকা এয়ারপোর্টে থাকো, আমি আসছি। শোনো জাহিদ, আমি মায়াকে আজই বিয়ে করব। তুমি ওদের এলাকার মসজিদের মুয়াজ্জিন বা ইমাম যাকে পাও নিয়ে আসবে। আর আমি গাড়ি নিয়ে সরাসরি মায়ার গলিতে যাব। জি স্যার। ঢাকায় এসে পৌঁছেছে জাহিদ আর সোহান। গাড়িতে উঠে বসেছে মায়ার গলির উদ্দেশ্যে। সাথে সালমানও আছে। ইতিমধ্যে 4-5 বার সোহানকে জিজ্ঞেস করে ফেলেছে আমরা কোথায় যাচ্ছি। উত্তরে কিছুই বলেনি সোহান। বিরক্ত লাগছে সালমানের। এবার বেশ চেঁচিয়ে জিজ্ঞেস করলো, যাচ্ছি কোথায় আমরা, বলতে পারছো না? তোকে কিছু কথা বলবো, মন দিয়ে শুনবি। কি? মায়াকে আমি বিয়ে করিনি। চোখ বড় হয়ে গেছে সালমানের। সেই সাথে কপালের মাঝেও কয়েকটা ভাঁজ পড়ে গেছে। তাহলে মায়া কি হয় তোমার? আগে আমাকে কথা শেষ করতে দে, এরপর কথা বলিস। মায়া আসলে নর্মাল কোনো মেয়ে না। ও একজন প্রফেশনাল প্রস্টিটিউট ছিল জন্মসূত্রে। আমি ওকে ওই পাড়া থেকে মোটা অঙ্কের টাকা দিয়ে আমার কাছে নিয়ে এসেছিলাম। ওর কাছে আমি প্রচন্ড শান্তি পাই, ভালোবাসি খুব। আমি চাই ও আর 10টা নর্মাল মেয়েদের মতো লাইফ লিড করুক। ওকে পুরো সম্মানটুকু দিতে চাই। সালমান, আমার উপর খুব মেজাজ খারাপ হচ্ছে তাই না? আমার এই মুহূর্তে কিভাবে রিয়াক্ট করা উচিত ভেবে পাচ্ছি না। আজ 11:30টার দিকে বাবা এসেছিল। বাবা মায়ার সম্পর্কে সব জেনে গেছে। এখানে এসে ওকে অনেক ধরনের কথা শুনিয়েছে, তাই ও চলে গেছে। এখন আমি যাচ্ছি ওর পাড়াতে। আজই ওকে বিয়ে করব। তুই আমার ভাই, তাই তোকে নিয়ে যাচ্ছি। আর কেউ থাকুক বা না থাকুক, আমি চাই তুই আমার সামনে থাক বিয়ের সময়। ও, আমি তো 9টার দিকে চলে গেলাম শিমুর সাথে দেখা করতে, তাই বাবা আসার খবর জানি না। সত্যিটা জানার পর মায়াকে মেনে নিতে তোর অসুবিধা হবে তাই না? তুমি ওকে নিয়ে খুশি তো? আমাকে দেখে বুঝিস না? ব্যাস, তুমি আমাকে কিছু বলনি, আমিও কিছু শুনিনি। মায়া কোথা থেকে এসেছে সেসব আমার জানার দরকার নেই। ও কেমন সেটা জানার দরকার, আর সেটা আমি জানি। আজকের পরে এই ব্যাপারে কোনো কথা আমি শুনতে চাই না। তুমিও বলবে না। এতদিন ওর সাথে আমার সম্পর্ক যেমন যাচ্ছিল তেমনই থাকবে। সোহানের চোখে মুখে স্বস্তি ফুটে উঠেছে। পরম যত্নে ছোট ভাইয়ের মাথায় হাত বুলিয়ে দিল সে। বাবার সাথে কথা হয়েছে? হুম। কি বলেছো? যা শোনানো অতি জরুরি ছিল তাই শুনিয়েছি। বাবা কি বললো? মায়াকে নিয়ে চলে যাব বলার পর বলল, এভাবে না থেকে বিয়ে করো, আমি পার্টির অ্যারেঞ্জ করি। ঘাবড়ে গেছে। তোমার জিদ কেমন তা তো জানা আছে। হুম। তো খালি হাতে বিয়ে করবে? বিয়ের শাড়ি জুয়েলারি কিছু কিনে নিয়ে যাও। ওই বেইমানের জন্য একটা সুতাও নিব না। যেটা পড়ে আছে সেটা পরেই বিয়ে করবে। এত ক্ষেপে আছো কেন? ঠান্ডা হও, আজ তোমার বিয়ে। খ্যাপার মতো কাজ করলে তো খেপবই। ও কোন সাহসে বাসা থেকে বের হলো? বাবা কি বললো না বললো সেসব শুনে বের হয়ে গেল। আমি যে ভালোবাসলাম সেটার কোনো মূল্য নেই। আচ্ছা, হতে পারে বাবার কথা শুনে নিজেকে আর কন্ট্রোল করতে পারে, তাই হয়তো। আমি এত কিছু জানি না। ও বের হবে কেন, এটা হচ্ছে মূল কথা। আমি ওকে যাওয়ার আগে না করে গেছি বাসা থেকে, যেন না বের হয়। তবু কেন বের হলো? আমি কি কুকুর বিড়াল? আমার কোনো দাম নেই? সালমান জানে মায়ের উপর ঝাল মেটানোর আগ পর্যন্ত সোহান ঠান্ডা হবে না, তাই সে চুপ করে গেল। মায়ার পাড়াতে এসে গাড়ি থামলো। জাহিদ নেমে চলে গেল পাশের গলিতে, ওখানে মসজিদ থেকে হুজুর নিয়ে আসতে। সোহান আর সালমান সেই গলি দিয়ে হেঁটে ভেতরের দিকে যাচ্ছে। এমন সরু গলিতে গাড়ি নিয়ে ঢোকা সম্ভব না, তাই গাড়িটা গলির মাথায় ড্রাইভারকে বসে রেখে এলো সাহান। জানালার পাশে বসে আছে মায়া, সেই প্রথম দিনের মতো, যেখানে সোহানুকে প্রথমবারের মতো দেখেছিল। নিচে থেকে মায়ার দিকে নজর পড়লো সোহানের। আজ আর সেদিনের মতো মুগ্ধতা তৈরি হচ্ছে না। মেজাজ চরম থেকে চরম স্তরে পৌঁছে যাচ্ছে। ইচ্ছে হচ্ছে এই মুহূর্তে চুলের মুঠিতে ধরে হেঁচড়াতে হেঁচড়াতে নিচে নিয়ে আসতে। সালমানকে নিচে দাঁড় করিয়ে সোজা দোতলায় মায়ের রুমে চলে গেল সোহান। সজোরে ধাক্কা দিয়ে মায়ের রুমের দরজাটা খুললো। আওয়াজ পেয়ে চমকে উঠলো মায়া।
বিছানায় শুয়েছিল মায়ের মা বিউটি। এভাবে সোহানকে ঘরে ঢুকতে দেখে শোয়া থেকে লাফিয়ে উঠে বসলেন। মায়ের দিকে এমন ভাবে সোহান তাকিয়ে আছে যেন মনে হচ্ছে ওকে এই মুহূর্তে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলবে। চোখ জোড়া প্রচন্ড রাগে লাল হয়ে আছে সোহানের, আর মায়ের চোখ লাল হয়ে গেছে অনবরত কাঁদতে কাঁদতে। সোহানকে দেখে কান্নার মাত্রা আরো বেড়ে গেছে ওর। সোহান এগিয়ে এসে মায়ের ডান হাত ধরে হ্যাচকা টান দিয়ে বলল, নিচে চল। বাবা, আপনি আমার মায়াটারে কই নিয়ে যাইবেন? কোনো কথা বলবেন না আপনি। মোটা অঙ্কের টাকার বিনিময়ে আপনার মেয়েকে আমার দায়িত্বে নিয়েছি। অতএব আমাদের মাঝে কোনো ধরনের কোনো কথা আপনি বলবেন না। ওই, তুই নাম। হাত ছাড়েন। কি? আবার বল। হাত ছাড়েন। এবার মায়ার দু হাতের বাহু ধরে টেনে খাট থেকে নামালো সোহান। কোলে তুলে নিল মায়াকে। মায়ের বাম হাতে ছোট একটা কাচের বোতল দেখা যাচ্ছে। সোহান জানে এটা কিসের বোতল। চাইলে এখনই এই বোতল হাতে নেওয়ার অপরাধে ওর হাত ভেঙে দিতে পারতো, তবে সে এমন কিছুই করবে না। বিয়েটা হোক, এরপর বাসায় নিয়ে ওকে জন্মের শিক্ষা দেবে। সিঁড়ি বেয়ে নিচে নামছে মায়াকে নিয়ে। মায়া লাগাতার চেঁচামেচি করে যাচ্ছে, আমাকে ছাড়ুন। অন্যান্য ঘরগুলো থেকে মেয়েরা বেরিয়ে এসেছে তামাশা দেখার জন্য। তাদের কাছে মনে হচ্ছে যেন সিনেমা দেখছে। সোহানের পিছু পিছু বাকিরাও নেমে আসছে শেষ অবধি কি হয় দেখার জন্য। জোনাকি সেখানে বসে কাস্টমারদের সাথে দরদাম ঠিক করে। সেখানে মায়াকে নিয়ে ঢুকলো সোহান। জোনাকি সোফায় দুপা উঠিয়ে পান চেবুচ্ছে আর পুরোনো দিনের গান শুনছিল। হাওয়া মে উড়তা যায় মেরে লাল দুপট্টা মলমল কা। সোহানকে দেখে দুপা নিচে নামিয়ে বসলো, পানের পিক দানিতে ফেলে বলল, কোনো সমস্যা? মায়াডারে এমনে কোলে নিয়ে আইলেন যে? ও পালিয়ে এসেছে বাসা থেকে, তাই আজ ওকে বিয়ে করব, যাতে আর কোথাও ছুটতে না পারে। মায়ার রেগুলার কাস্টমার কারা ছিল ওদের নাম ঠিকানা সব রেডি করো, কাগজে লিখে আমাকে দাও। আর আরেকটা ছেলে আছে, ওর কাছে নাকি মায়ার ভিডিও আছে। ওই ছেলের অ্যাড্রেস অতি জরুরি, ওরটা সবার আগে আমাকে ব্যবস্থা করে দিবে। কিরে ভিডু স্যার? ওই যে নীল ভিডু। কি? নীল ভিডিও কি? ওই যে কুকামের ভিডিও করে না, ওইগুলা। ও হ্যাঁ, ওগুলা। চিন্তা করেন না, পাইয়া যাইবেন। টাকা লাগবে? না, যেই টাকা দিছেন তাতেই চলবো। সেমনি দুপুরে আইছে, পরেই কইছিলাম তোরে এই জায়গায় রাখবো না। স্যার অনেকটি টাকা দিছে আমারে। তুই যে পালাইয়া আইসোস, তোরে আবার ধইরা নিয়ে যাইবো দেখিস। সে তোরে ভালোবাসে। পুরুষ মানুষের চোখ দেখলেই বুঝতে পারি সে তোরে খালি ব্যবহারের লাইগা নেয় নাই। বিউটিও অনেকক্ষণ বুঝাইছে, সেমনি খালি এক কথাই কয়, একটা রাতেই তো এরপর সব ঝামেলা শেষ হয়ে যাইব। ওর ঝামেলা শেষ করাচ্ছি আমি। পিছন থেকে জাহিদ এসে ডাক দিল সোহানকে। স্যার। ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখে সালমান আর জাহিদ দাঁড়িয়ে আছে, সাথে একজন হুজুর। দেখে মনে হচ্ছে সুযোগ পেলে এখন এখান থেকে দৌড়ে পালাবে। বিয়ে কি উনি করাবে? জি স্যার। শুরু করেন। বিবাহ প্রক্রিয়া শুরু করে দিয়েছেন কাজী। আপাতত তিনি মায়ের মুখের দিকে তাকিয়ে আছেন কবুল শোনার জন্য। মায়া মুখে কুলুপ এঁটে রেখেছে। সোহান খুব পিড়েপিড়ি করছে কবুল বলার জন্য। হাতের বিষের বোতলটা খুলে সোহানকে বলল, আমাকে একদম জোর করতে আসবা না, আর নয়তো আমি বিষ খেয়ে মারা যাব। মায়ের গালে কষে থাপ্পড় লাগালো সোহান। থাপ্পড় এতটাই জোরে ছিল যে তাল সামলাতে না পেরে ফ্লোরে পড়ে গেল ও। হাত থেকে বিষের বোতলটা ছিটকে পড়ে গেল। হাত ধরে আবার টেনে তুলল সোহান। কবুল বলবি নাকি আবার থাপ্পড় খাবি? কবুল। বিয়ে সেরে মাত্রই বাসায় ফিরেছে ওরা। মায়াকে নিজের রুমে যাওয়ার জন্য ইশারা দিল সোহান। চুপচাপ মাথা নিচু করে রুমে চলে গেল মায়া। সালমানও চলে গেল নিজের রুমে, খানিক্ষণ বিশ্রাম করবে তাই। বড় একটা দীর্ঘশ্বাস ছেড়ে সোফায় গা চিরে হেলান দিয়ে বসলো সোহান। প্রচন্ড পানির পিপাসা লেগেছে ওর। মনে হচ্ছে পুরো এক জগ বরফ ঠান্ডা পানি এখনই শেষ করে ফেলবে। রতনকে ডেকে এক গ্লাস ঠান্ডা পানি দিতে বলল সোহান। চোখ বন্ধ করে সোফার উপর ঘাড় ফেলে বসে আছে সে। কিছুক্ষণ পর পানি নিয়ে এলো রতন। এক গ্লাস পানি খাওয়ার পর আবার আরেক গ্লাস পানি চাইলো সোহান। রতন ফের এক গ্লাস পানি এনে দিল সোহানকে। একটু পরপর থেমে থেমে পানি খাচ্ছে সোহান। রাতের রান্না হয়েছে? না ভাই, তরকারি কাইটটা রেডি করতাছি। রান্না করতে হবে না, টাকা দিচ্ছি, বাহির থেকে খাবার কিনে আনো। আচ্ছা। মায়ার চিঠিটা কোথায়? আমার ঘরে। নিয়ে আসো। আচ্ছা। পা থেকে মোজাগুলো খুলে সোফার পাশে ফ্লোরে ছুঁড়ে মারল সোহান। হালকা গরম পানিতে গোসল করাটা এই মুহূর্তে অতি জরুরি বলে মনে হচ্ছে। তবে তার চেয়ে আরো বড় জরুরি কাজটা হলো মায়াকে শায়েস্তা করা। ভাই, চিঠি। চিঠিটা হাতে নিল সোহান। খুব বেশি বড় না, মাত্র 4 লাইনের চিঠি। আমি তোমায় না দেখি তুমি আমার না হও, আমি যত দূরে যাই চলে তুমি কাছে রও,
পানি খাওয়ার পর রাগ কিছুটা স্মিত হয়ে এসেছিল। চিঠি পড়ার পর মনে হলো সেই রাগের আগুনে কেরোসিন পড়েছে। হাতের মুষ্টিতে চিঠিটা নিয়ে দুমড়ে মুচড়ে ফেলেছে সোহান। পায়ের কাছে বাসায় পরা রাবারের স্যান্ডেলগুলো পড়েছিল। একটা স্যান্ডেল হাতে নিয়ে মায়ার রুমে গেল সোহান। মায়া বারান্দায় দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছে। রুমের গেট আটকে দিয়ে বারান্দা থেকে মায়ার চুলের মুঠি ধরে ঘরে নিয়ে আসলো সোহান। পায়ের স্যান্ডেল দিয়ে এলো পাথারি ভাবে পেটাচ্ছে মায়াকে। কবি হবি তুই? কবি হওয়ার শখ জাগছে? তুই আমারে 4 লাইনের কবিতা লিখে ওই পাড়ায় আবার গেছস? ছোট লোকের বাচ্চা বেইমান, আমারে রাইখা যাওয়ার এত শখ তোর? দূরে যাবি আমারে রাইখা? জুতা ফেলে এবার দুগালে লাগাতার চড় দিতে লাগলো সোহান। এত শখ কেন আমারে রাইখা যাওয়ার? হ্যাঁ, কোনো কিছুর অভাব রাখছি? ভালোবাসার সম্মানে কোনো অভাব রাখছি? মাথায় তুলে রাখছি তোরে আমি। ওই লোক আমার বাপ হইছে তো কি হইছে? তুই জানোস না তার সাথে আমার সম্পর্ক কেমন? ওই লোক এটা সেটা এসে বলবে, আর আর তুই ঘর ছেড়ে চলে যাবি? আমি তোর কিচ্ছু না? একটাবার মনে করলি না আমি চলে গেলে সোহানের কেমন কষ্ট লাগবে? সোহান তো আবার একা হয়ে যাবে। আমাকে 2 পয়সার দাম দিতে মন চায় না? আমার কষ্ট হয় না? আমি মানুষ না? আমার কি কোনো ফিলিংস নাই? ওই লোক তোরে কি বললো না বললো ওইটা তোর কাছে মূল্য, আর আমার ফিলিংস ওইটা মূল্য না? কেমনে বের হয়ে গেলি তুই? এই সংসার কি তোর না? আমি কি তোর হাতে সংসার বুঝাইয়া দেই নাই? তুই তোর সংসার ফালাইয়া কেন বের হইলি? ফুপিয়ে কাচ্ছে মায়া। সোহানের অভিযোগ মাখা কথাগুলো ছুরির মতো কলিজায় গিয়ে বিঁধছে। মানুষের ভালো চাইতে গিয়ে খুব বেশি কষ্ট দিয়ে ফেলেছে। সোহানকে খুব শক্ত করে জড়িয়ে ধরলো মায়া। সরি। এক ধাক্কায় মায়াকে নিজের বুক থেকে সরিয়ে খাটের উপর ফেলে দিল সোহান। প্রচন্ড রাগে ফুঁসছেও, চোখে পানি নেই, অথচ কষ্টের গভীরতা সোহানের চোখে স্পষ্ট দেখতে পাচ্ছে মায়া। একদম ভালোবাসা দেখাতে আসবি না। তুই আমাকে কখনো আপন ভাবিসনি। আমি একাই তোকে ভালোবেসে গেছি। আমি আপনাকে ভালোবাসি, সত্যি ভালোবাসি। তার নমুনা আজকে আমি দেখেছি। আমি তোকে এত ভালোবাসি, তবু তুই কিভাবে ভাবতে পারলি তুই চলে গেলে আমি ভালো হয়ে থাকবো? আমার শরীরের একটা অঙ্গ হয়ে গিয়েছিস তুই। তোকে ছাড়া আমি শান্তি পাই না। বুঝিস না? আমাকে বুঝতে ইচ্ছা হয় না তোর, তাই না? ভালোই তো বাসিস না, বুঝবি কিভাবে? দূরে যাওয়ার খুব শখ, তাই না? যা, দূরেই থাক তুই। আমার কাছে তোকে আসতে হবে না, কথা বলতে হবে না। তোকে ভালোবেসে বিপদে পড়ে গেছি। তোকে চোখের সামনে না দেখলে তো আমিই দম আটকে মরে যাব। তাই তোকে আবার ফেরত এনেছি, যাতে তোকে চোখের সামনে দেখে অ্যাটলিস্ট নিঃশ্বাসটুকু নিতে পারি। তোর কাছেও আমি আসবো না। তোর সাথে আজকের পরে আর কোনো কথাও বলবো না। তুই থাক তোর মতো। মায়ার রুম থেকে বেরিয়ে নিজের রুমে বেরিয়ে গেল সোহান। পিছু পিছু যাচ্ছে মায়া। প্লিজ আমাকে মাফ করে দিন, বড়সড় একটা ভুল করে ফেলেছি। মায়ের মুখের উপর ঠাস করে দরজাটা আটকে দিল সোহান। আলমারি থেকে গেঞ্জি ট্রাউজার বের করে ওয়াশরুমে চলে গেল গোসল সারতে। বাইরে থেকে ডাকছে মায়া। শুনছেন? দরজাটা একটু খুলুন প্লিজ। আমাকে মাফ চাওয়ার একটা সুযোগ তো দিন। বিগত আধা ঘন্টা যাবত দরজা ধাক্কাচ্ছে মায়া। বারবার এক কথা বলেই যাচ্ছে, দরজাটা একটু খুলুন, আমার কথাগুলো একটু শুনুন। সালমান এসে কয়েকবার দেখে গেছে, ভেতর থেকে কোনো সারা শব্দ আসছে না। সোহান গোসল সেরে চুপচাপ ফ্যানের নিচে মাথা দিয়ে শুয়ে আছে। যত খুশি দরজা ধাক্কাতে থাকুক, মায়ের সাথে কোনো কথা বলবে না সে। মেয়েটা জঘন্য খারাপ, তাই তো ওকে ফেলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সালমানের কাছ থেকে টাকা নিয়ে রতন আর শামীম গেছে বাইরে থেকে খাবার আনতে। সালমান নিজের রুমে বসে কথা বলছে শিমুর সাথে। গুনে গুনে পুরো 2 ঘন্টা পার হয়ে গেল। মায়ের হাজার ডাকের বড় দরজা খুললো না সোহান। এমনকি ভেতর থেকে একটু আওয়াজও করলো না। এই 2 ঘন্টায় 3টা সিগারেট শেষ করেছে সোহান। বাইরে দরজায় মাথা ঠেকিয়ে ফ্লোরে বসে আছে মায়া। মাথাটা প্রচন্ড রকমের ঘোরাচ্ছে ওর। সকাল থেকে না খেয়ে আছে, তার উপর সকাল থেকে কেঁদেই যাচ্ছে। আপাতত ওর আর কান্না পাচ্ছে না। চোখের সামনে ধীরে ধীরে সব ঘোলাটে হয়ে আসছে। বসে থাকার ক্ষমতাটা শেষ হয়ে আসছে ওর। গলা শুকিয়ে আসছে প্রচন্ড রকমের। পানি খাওয়া দরকার। ফ্লোর ছেড়ে ডাইনিং টেবিলের কাছে গেল মায়া। ন্যূনতম জোর পাচ্ছে না শরীরে, হাত পা কাঁপছে ওর। পানির গ্লাসটা হাতে নিতে চোখের সামনে সমস্ত কিছু অন্ধকার হয়ে গেল। হাত থেকে গ্লাসটা পড়ে ভেঙে গেল। ফ্লোরে লুটিয়ে পড়লো মায়া। ভাঙা কাচের উপর বাম হাতটা পড়লো। কোণে থেকে কবজি পর্যন্ত 4টা কাচের টুকরো ঢুকেছে। গ্লাস ভাঙার আওয়াজ পেয়ে ফোন কানে নিয়ে রুম থেকে বেরিয়ে এলো সালমান। মায়াকে ফ্লোরে পড়ে থাকতে দেখে ফোন ফেলে মায়ের কাছে ছুটে এলো সালমান। বাইরে থেকে সজোরে চিৎকার করলো সে। ভাইয়া জলদি বের হও, মায়া সেনাদাস হয়ে গেছে। সালমানের চিৎকার শুনে বিছনা ছেড়ে লাফিয়ে উঠলো সোহান। রুম থেকে বেরিয়ে এসে দেখে মায়াকে কোলে তুলে নিয়েছে সালমান। মায়ের রুমের দিকে যাচ্ছে সে। সালমানের পিছু পিছু সোহানও যাচ্ছে।
চেহারা থেকে মুহূর্তে রাগটা সরে গিয়ে দুশ্চিন্তার ছাপ ভেসে উঠেছে। মায়াকে খাটে শুইয়ে দিল সালমান। মায়ের পাশে হেলান দিয়ে বসেছে। সোহান এক হাতে মায়ের কপালে হাত দিয়ে অন্য হাতে মায়ের হাত শক্ত করে ধরে রেখেছে। মায়ের বাম হাতটা বিছানার সাথে লেগে গেছে। হালকা গোলাপি রঙের চাদরটায় লাল রক্ত লেপটে যাচ্ছে। রক্ত দেখে আটকে উঠল সোহান। মেয়েটা আবার রক কাটলো না তো? বাম হাতটা ওর হাতে নিয়ে ভালোভাবে দেখেছে সোহান। না, রক কাটেনি, কাজ বিঁধেছে। সালমান, এক গ্লাস পানি আন। আর স্বপন ভাইয়ের নাম্বারটা আছে না? হ্যাঁ। ওনাকে কল করে বল সোহান ভাইয়ের ওয়াইফ সেন্সলেস হয়ে গেছে, হাতে কাচের টুকরাও ঢুকেছে। এখনই বাসায় আসতে বল। হ্যাঁ, যাচ্ছি। পানিটা আগে দিয়ে যা। হুম, দিচ্ছি। রুমের অ্যাক্সি ছেড়ে দিল সোহান। ডাইনিং টেবিলের উপর থেকে এক জগ পানি নিয়ে আর গ্লাস দিয়ে গেল সালমান। জগ থেকে একটু একটু পানি নিয়ে মায়ের মুখে ছেটাচ্ছে সোহান। তাতে কোনো লাভ হচ্ছে না। মুখের উপর ছিটিয়ে থাকা পানিগুলো টিস্যু দিয়ে মুছে দিচ্ছে সোহান। মায়া চোখ খুলছে না। মনে হচ্ছে যেন কলিজায় কামড় লেগে আছে। দুশ্চিন্তায় কপালের মাঝে ভাঁজ পড়ে গেছে সোহানের। ভাইয়া, স্বপন ভাইকে ফোন করেছিলাম। কি বললো? 2-3 মিনিট লাগবে আসতে। উনি চেম্বারে না? ছিল। আমাদের বাসার সামনে দিয়েই ওনার বাসায় ফিরছিল। আমাদের গলিতেই আছে, চলে আসবে। মায়া তো চোখ খুলছে না। টেনশন নিও না। আসলে ও তোমার রাগ দেখে অভ্যস্ত না তো, তাই বেশি ভয় পেয়েছে। ঠিক হয়ে যাবে। হাত থেকে তো ব্লিডিং হচ্ছে। কাজগুলো কি বের করব? না, ওয়েট করো, স্বপন ভাই আসুক। বাসার কলিং বেল বাজছে। খুব দ্রুত গতিতে সালমান গিয়ে দরজা খুললো। স্বপন ঘরে ঢুকতে ঢুকতে বেশ অবাক হয়ে জিজ্ঞেস করলো, সোহান বিয়ে করেছে? সিরিয়াসলি? হ্যাঁ, শুনলাম না তো কিছু। আমরা সামনে অনুষ্ঠান করব, তাই এখন কাউকে জানাইনি। কোন রুমে? ওই যে, ওইটাতে। স্বপন দেখা মাত্রই বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো সোহান। মায়ের পাশে বসার জায়গা করে দিল স্বপনকে। মায়ের মুখের দিকে এক নজর তাকালো স্বপন। এরপর নজর গেল হাতের দিকে। ফোনে সালমান বলেছিল হাতে কাজ ঢুকেছে, কাজগুলো আগে বের করতে হবে। মায়ের হাতটা ঘেটে ঘুটে দেখছে স্বপন। 3টা ছোট কাছের টুকরো আর একটা মাঝারি সাইজের টুকরো আছে। মোটামুটি বড় একটা অংশ কেটেছে, কিন্তু সেখানে কাজ নেই। সালমান, জি। নিয়ে যাও, আমার গাড়িতে সার্জারি কিট আছে আর মেডিসিনের নাম লিখে দিচ্ছি, ফার্মেসি থেকে নিয়ে আসো। আচ্ছা। কাগজে ওষুধের নাম লিখে দিল স্বপন। সালমান নিচে নেমেছে মেডিসিন আর সার্জারির কিট আনতে। সোহানকে পাশে বসতে বলল স্বপন। ড্রেসিং টেবিলের সামনে থেকে বসার টুল টেনে এনে স্বপনের মুখোমুখি বসলো সোহান। বিয়ে করেছো কবে? এই তো 4 মাস হয়ে যাচ্ছে। তোমার সাথে গত সপ্তাহ দেখা হয়েছে, কই কিছু বললে না তো? মনে ছিল না? মেয়েকে দেখে তো মনে হচ্ছে বয়স একদম কম। হ্যাঁ, 18 বছর। এইটুকুন একটা মেয়েকে এভাবে কেউ মারে সোহান? স্বপনের মুখের দিকে নিশ্চুপ তাকিয়ে আছে সোহান। মেয়ের দিকে একবার তাকিয়ে দেখো তো, দুগালে হাতের আঙুলের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। 6 মাসও হয়নি বিয়ে করেছো, এখনই এভাবে মারামারি শুরু করে দিয়েছো? হাতে কাজ ঢুকলো কিভাবে? গ্লাস টাইপ কিছু দিয়ে মেরেছো? না, ভাঙা কাচের উপর পড়ে গিয়েছিল। পড়ে গিয়েছে নাকি ধাক্কা দিয়েছো? না না, ধাক্কা দেইনি, পড়ে গিয়েছে। বয়স বাড়ছে তোমার, এখনো নাকের ডগায় রাগ চলে থাকে তোমার। এগুলো কোনো কথা? মেয়েকে যদি এভাবে মারো তাহলে কি ও তোমার সংসার করবে? বাসা থেকে চলে গিয়েছিল, এই জন্যই মেরেছি। তাই বলে এভাবে মারবে? দেখো তো, মেয়েটা অজ্ঞান হয়ে গেছে। আমি আসলে বুঝিনি এমন কিছু ঘটে যাবে। রাগটা কমাও সোহান। আর কত? বিয়ে শাদী করেছো, এখন নিজের উপর কন্ট্রোল আনো। এত ছোট বউ পেলে তো কোলে বসিয়ে রাখতাম সারাক্ষণ, আর তুমি কিনা এভাবে মারলে? চোখ পিটপিট করছে মায়ার। স্বপন দেখতে পেয়ে উঠে দাঁড়ালো। সোহানকে ইশারা দিল মায়ের পাশে বসার জন্য। রুম থেকে বেরিয়ে এলো সে। তার মতে এই মুহূর্তে চোখ মেলে সোহানকে চোখের কাছে দেখাটা মায়ের জন্য খুব জরুরি। কিছুক্ষণ আগে মায়ের হাত ব্যান্ডেজ করে দিয়ে বাসা থেকে বেরিয়ে গেছে স্বপন। বিছানায় হেলান দিয়ে বসে আছে মায়া। ওর মুখোমুখি বসে প্লেটে ভাত মাখাচ্ছে সোহান। হা করো। ডানে বামে মাথা নাড়লো মায়া। সোহানের মুখে বিরক্তির স্পষ্ট ছাপ ভেসে উঠেছে। খাবে না কেন? মাফ করেছেন আমাকে? মাফ না করলে মুখে তুলে খাইয়ে দিতাম না? আপনার মুখ দেখে মনে হচ্ছে রেগে আছেন। হ্যাঁ, রেগে আছি। চুপচাপ খাও, তাহলে আর রাগ করবো না। গলা দিয়ে খাবার ঢুকবে না। কেন? কেমন মুখ করে বসে আছেন? আপনাকে এইভাবে দেখতে আমার একদম ভালো লাগে না, অশান্তি লাগে। মাথা নিচু করে চেহারা স্বাভাবিক করার চেষ্টা করছে সোহান, কিন্তু পারছে না। আসলে ও রেগে নেই। চেহারা এখন যা ভেসে উঠছে সেটা পুরোটাই হচ্ছে দুশ্চিন্তা। কিন্তু মা সেটাকে ধরে নিয়েছে রাগ। এক্ষুনি চেহারা স্বাভাবিক করাটা কি খুব জরুরি? হুম। পারছি না। আমি কি আপনাকে খুব কষ্ট দিয়ে ফেলেছি? ভাতের প্লেটটা বিছানার উপর রেখে মায়াকে এক হাতে টেনে নিজের বুকে জড়িয়ে ধরল সে।
সোহানের বুকে কান পেতে হৃদস্পন্দন শুনছে। আওয়াজটা ওর বড্ড আপন। এই আওয়াজটাতে নিজের অস্তিত্ব খুঁজে পায় মায়া। সত্যি কথা বলবো, হুম। কষ্টের চেয়ে ভয় পেয়েছি বেশি। তোমাকে কোনোভাবেই হারাতে চাই না। বলতে পারো তুমি আমার বেঁচে থাকার অবলম্বন হয়ে গিয়েছো। তুমি চলে গেলে আমি কাকে নিয়ে বাঁচবো বলো? বুকের উপর থেকে মাথাটা সরিয়ে সোহানের চোখের দিকে তাকালো মায়া। সোহানের কণ্ঠে অভিযোগ, ভয় দুটোই টের পাচ্ছে ও। সোহানের মুখে হাত আছে মায়া। আমি খুব বোকা, বোকা একটা মেয়েকে মন দিয়ে বসেছে। হুম, ভবিষ্যৎ অন্ধকার। যাক, অবশেষে আপনার মুখে সামান্য হলেও হাসি দেখতে পেলাম। আমাকে ভাত খাওয়াবেন না? সোহানের বুকে হেলান দিয়ে বসে আছে মায়া। ভাতের প্লেট এক হাতে নিয়ে অন্য হাতে মায়াকে খাইয়ে দিচ্ছে। মায়া, হুম। আর কখনো এমন করবে? মাথা খারাপ? আপনার হাতে মার খাওয়ার শখ নেই আমার। আপনি খুব জোরে চড় মারেন। সরি। সরি বলতে হবে না, আমি জানি আপনি আমাকে এমনি এমনি মারেননি। দোষটা আসলে আমার। পাগল ছাগলের মতো এমন একটা সিদ্ধান্ত নেওয়া উচিত হয়নি। আপনাকে একটাবার বলা উচিত ছিল। জানেন, আমি তো মরে যাব সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম। ভেবেছিলাম রাতে বিষ খাবো। জি জানি আমি। আপনার হাতে বিষের বোতল দেখেছি, এজন্যই আপনাকে জুতা পেটা করেছি। শব্দ করে হাসছে মায়া। মায়ের হাসিতে বেশ অবাক হচ্ছে সোহান। হাসছো কেন? জুতার বাড়ি খেয়ে বুদ্ধি শুদ্ধি জায়গা মতো এসে গেছে। আর জীবনেও এমন বোকামি করব না। আমি বুঝি না আমার রাগ এত সহজে কিভাবে হজম করো। তোমাকে এত মারলাম তবু একটু রাগ হয়নি আমার উপর? আপনাকে ভালোবাসি, তাই হজম করতে অসুবিধা হয় না। আর সবচেয়ে বড় কথা, আপনাকে আমি আমার মনের কোন জায়গায় বসিয়েছি তা আপনি জানেন না। কোনোদিন বুঝিয়ে বলতেও পারবো না। আপনার 10টা গুণের মাঝে একটা দোষ মেনে নেওয়া কোনো ব্যাপার না। সবাই তো দোষটাই দেখে। সবাই তো ভাবে আমি পচে গেছি, কিন্তু আপনি তো আমাকে সুবাস ছড়ানো ফুল ভাবেন। যে পুরুষ আমার মতো মেয়ের মাঝে ভালোবাসা খুঁজে পায়, বেঁচে থাকার অবলম্বন খুঁজে পায়, তার দোষ কিভাবে দেখি বলেন তো? মুখ বাঁধিয়ে হাসলো সোহান। প্লেট থেকে শেষ লোকমাটা নিয়ে মায়ের মুখে তুলে দিল সে। আরো ভাত নিব? হুম, পেট ভরে গেছে। বসো, পানি নিয়ে আসছি। পানির গ্লাস হাতে রুমে আসলো সোহান। মায়ের দিকে এগিয়ে দিল গ্লাসটা। গ্লাস হাতে নিয়ে মায়া বলল, আপনি খাবেন না? হ্যাঁ, এখন খাবো। ও, চলুন খাবেন। তুমি কোথায় যাচ্ছ? ও মা, আপনি খাবেন না? আপনার প্লেটে খাবার বেড়ে দিব? চুপ করে শুয়ে থাকো। পরে শুভ। আপনার খাওয়া শেষ হোক, এরপর। আমি তর্ক একদম পছন্দ করি না। জানি তো। তাহলে করছো কেন? বউরা অহেতুক তর্ক করবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। হেসে ফেললো সোহান। মায়ার গাল টেনে বলল, ইস, বউ বউ ভাব চলে এসেছে। ও মা, বিয়ে হয়েছে না আমার? ভাব তো আসবেই। আর কত কি আসবে। কত কি আসবে মানে? দারোগা ভাব আসবে আমার মাঝে। আপনাকে আমি প্রচুর শাসন করব। আমার কথার বাইরে গেলে ঘরে তুফান শুরু করে দেব। রান্নাঘরের পাতিলগুলো ফ্লোরে আছাড় দিব। আপনাকে ঘরের বাইরে দাঁড় করিয়ে রাখবো। আপনাকে ছেড়ে যাওয়ার হুমকি দিব। সবই ঠিক আছে, শেষের লাইনটা ছাড়া। এবার তো চুলের মুঠি ধরেছি। ফের ছেড়ে যাওয়ার কথা বললে চুল একদম গোড়া থেকে উপড়ে ফেলবো। একটা চুলও মাথায় থাকবে না। সোহানের গলা পেঁচিয়ে ধরলো মায়া। চলে যাওয়ার হুমকি যদি না দেয় তাহলে বউ হলাম কিসের? অন্যের দুর্বলতা নিয়ে মজা করতে খুব ভালো লাগে, তাই না? হুম, মজা না। আপনার রাগের আড়ালে লুকিয়ে থাকা ভালোবাসাটা দেখতে ভালো লাগে। মায়ার মাথায় পানি ঢালছে সোহান। ঘুমানোর সময় তো ঠিকই ছিল। জ্বরটা এসেছে ঘন্টাখানেক হবে হয়তো। জ্বরটা কখন এসেছে সেটা জানে না সোহান। খাওয়া শেষে মায়াকে রুমে পাঠিয়ে সালমান আর সোহান মিলে ম্যাচ দেখছিল টিভিতে। ম্যাচ শেষে রুমে এসে মায়ের মাথার বালিশটা ঠিক করতে গিয়ে ওর কপালের স্পর্শ লেগেছিল সোহানের হাতে। তখনই টের পেয়েছে মায়ের জ্বর এসেছে। মায়া কি যেন বিড়বিড় করছিল, কিছুই বুঝতে পারেনি সোহান। দেরি না করে বাথরুম থেকে আধা বালতি পানি ভর্তি করে নিয়ে এসে মায়ের মাথায় পানি ঢালছে। চোখ বন্ধ করে রেখেছে মায়া। কাপা গলায় সোহানকে ডাকছেও। এই, খুব কষ্ট হচ্ছে মায়া? এই, শুনছি তো। কোথায় আপনি? এই তো তোমার মাথার কাছে। মাথার ওপাশে হাত দিয়ে সোহানকে স্পর্শ করার চেষ্টা করছে মায়া। সোহানের গেঞ্জির গলায় হাত ঠেকল। গেঞ্জিতে খামচে ধরে সামনের দিকে টেনে আনলো ও। আই, হুম। চুমু খাবো। হ্যাঁ দিব। আগে মাথায় পানি ঢালি। না, এখনই। মায়ের কপালে চুমু খেলো সোহান। চোখ মেলে তাকালো মায়া। চোখ জোড়া লাল হয়ে আছে, ঠিকমতো চোখ মেলতে পারছে না। তবু বহু কষ্টে সোহানের দিকে আধ খোলা চোখে তাকালো ও। চোখ জ্বালা করছে খুব। দাঁড়াও, পানি দিয়ে দিচ্ছি। হুম, পানি না, চুমু খাবো। চুমু খেলে চোখের জ্বালা কমবে? হুম, কমে যাবে।
মনে মনে হাসলো সোহান। মায়ার চোখ জয়ে চুমু খেলো সে। সোহানের গেঞ্জি এখনো খামচে ধরে রেখেছে মায়া। গেঞ্জি ধরে ফের টানাটানি করছে। আরো চুমু খেতে চাও? না, ঘুমাবো। আচ্ছা ঘুমাও, আমি মাথায় পানি ঢালি। ঢালতে হবে না। তারপর? আপনি বসে থাকবেন, আমি আপনার কোলে বসে ঘুমাবো। মায়ার আবদারে প্রচন্ড হাসি পাচ্ছে সোহানের, সেই সাথে ভালোবাসাটাও বাড়ছে। সত্যি মেয়েটা ছোট, প্রচন্ড আহ্লাদি। এত আহ্লাদি তো ছিল না, গত 1 মাস যাবত আহ্লাদটা বাড়ছে ওর। ভালোই লাগে সোহানের, খুব উপভোগ করে ব্যাপারটা। গেঞ্জিটা ছাড়ো, তোমার মাথাটা মুছে দিতে হবে। না, মুছবো না, কোলে ঘুমাবো। মাথা না মুছলে ঠান্ডা লেগে যাবে তো। ও তাই তো, আপনি মুছে দিবেন? আমি ছাড়া আর কে মুছে দিবে? হুম, তাও কথা। এখন ছাড়ো। গেঞ্জিটা ছেড়ে দিল মায়া। বালতিটা বাথরুমে রেখে বারান্দা থেকে মায়ার তোয়ালেটা নিয়ে আসলো সোহান। মায়াকে ধরে শোয়া থেকে উঠিয়ে বসালো। চুলগুলো খুব যত্ন করে মুছে দিচ্ছে সে। আমাকে কোলে নিবেন না? নিব তো। কখনো? এই তো এখনই। সোহানের বুকে গা এলিয়ে দিল মায়া। মায়ার ভেজা চুলের পানিতে সোহানের গেঞ্জি একটু একটু করে ভিজে যাচ্ছে। ভেজা চুলে নাক ডোবালো সোহান। এক হাতে চুলের গোড়ায় হাত পাচ্ছে সে, অন্য হাতে মায়াকে জড়িয়ে ধরেছে। মায়াকে নিচের দিকে ঘুরিয়ে নিল সোহান। দু বাহু জোরে মায়াকে বন্দি করে ফেলেছে। মায়ার ঠোঁট জোড়া প্রবলভাবে টানছে সোহানকে। মায়ার ঠোঁটে নিজের ঠোঁট স্পর্শ করতে মনে পড়ল মায়া অসুস্থ। মেয়েটার আজ জ্বর এসেছে। খুব দ্রুত সরে এলো সোহান। খাটের বাঁ পাশের বালিশটাতে মায়াকে শুইয়ে দিল সোহান। ডান পাশের বালিশে নিজে শুয়ে মায়াকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরলো সোহান। সোহানের ঘুম ভেঙেছে সে অনেকক্ষণ আগেই, কিন্তু বিছানা ছেড়ে উঠতেও পারছে না, এপাশ ওপাশও হতে পারছে না। ওর শরীরের উপর উপর হয়ে ঘুমোচ্ছে মায়া। ওকে দু হাতে শক্ত করে আগলে রেখেছে সোহান। গায়ের জ্বরটা আপাতত নেই, তবুও মায়ের রেস্ট নেওয়াটা জরুরি, তাই ওকে জাগাচ্ছে না। তবে কারণ অবশ্য আরেকটা আছে, মায়াকে এই মুহূর্তে একদম ছোট বাচ্চার মতো লাগছে। এভাবে আগলে রাখতে ভালো লাগছে সোহানের। জানালার ধারে বসে আছে আলিশা। ঘুম হয় না আজকাল ওর, একদমই হয় না। সোহানের বিয়ে মেনেই নিতে পারছে না ও। সোহানের ভালোবাসা কেমন তা খুব ভালো করেই জানে আলিশা। ব্রেকআপের এত বছর পরও সোহানের ভালোবাসাটা ওর শরীরের লোমে লোমে মিশে আছে। সেই ভালোবাসা এখন অন্য কেউ ভোগ করছে। যতটা ভালোবাসা আলিশাকে সোহান দিয়েছিল তার চেয়ে বেশি ভালোবাসে মায়াকে। মায়ের অনুভূতিটা কেমন হতে পারে সেটা বেশ বুঝতে পারছে আলিশা। এত সুখ, এত ভালোবাসা। আর যদি সোহানের বউ হতো তাহলে ব্যাপারটা কি আদৌ মেনে নেওয়ার মতো? এমন কেন হলো? হওয়াটা খুব প্রয়োজন ছিল। আলিশা, রুবমের গলার আওয়াজ পেল আলিশা। পেছন থেকে ডাকছে সে। ঘাড় ঘুরিয়ে তাকানোর প্রয়োজন মনে করছে না আলিশা। এই মানুষটার ছায়া থেকে সরে যেতে পারলে হাত ছেড়ে বাঁচেও। সহ্য হয় না, একদম সহ্য হয় না এই লোকটাকে। আলিশা, নাস্তা খাবে এসো। কি বলছি শুনছো না? পরে খাবো। না, আমার সাথে খাবে। খিদে নেই। গতকাল রাতেও কিছু খাওনি। খিদে লাগেনি তাই। একটা মানুষ এভাবে না খেয়ে কিভাবে থাকতে পারে আলিশা? খিদে না লাগলে কি করব? ঘুমাও না, খাও না, কোথাও যাও না, সারাটা দিন এই রুমে বসে থাকো। কেন আলিশা, তোমার কি স্বাভাবিক হতে ইচ্ছে হয় না? কি হবে স্বাভাবিক হয়ে? এগিয়ে এসে আলিশার পাশে বসলো রূপম। ওর হাতের উপর হাত রাখলো। ঘাড় ফিরিয়ে ডানে তাকালো আলিশা। রূপম ওর চোখে চোখ রেখে তাকিয়ে আছে। সোহান আমাকে খুব ভালোবাসতো, ও আমাকে ভুলে গেল কি করে? আমি কি তোমাকে ভালোবাসি না? জানি না। আমিও তোমাকে ভালোবাসি। সোহান তোমাকে কতটা ভালোবাসতো আমি জানি না, তবে আমি তোমাকে ওর চেয়ে অনেক বেশি ভালোবাসি। একটা বার ঠান্ডা মাথায় ভেবে দেখো তো, তোমার বাবা সোহানের নামে মামলা করার পরও ও তোমাকে ফেলে চলে গেল। তুমি ওকে কতবার রিকোয়েস্ট করলে তোমার কাছে ফিরে আসার জন্য। ও কি এসেছিল? মামলা তোমার বাবা করেছে, তুমি তো করনি। ও যদি তোমাকে এতই ভালোবাসবে তাহলে ও তোমাকে এমন শাস্তি দিবে কেন যেটার উপযুক্ত তুমি না? ওর রাগ খুব বেশি, তাই ও ব্রেকআপ করেছে। আমার কি রাগ নেই? তুমি যেসব কাজ করো তোমার উপর কি আমার রাগ হয় না? আমি কি তোমাকে ডিভোর্স দিয়েছি? তুমি তোমার ছেলের জন্য আমাকে ডিভোর্স দাও না। আফিফকে কি তুমি দেখাশোনা করো? ও দেখাশোনা আমি আর ঝর্ণাই তো করি। তোমার তো কোনো প্রয়োজন নেই, তবুও তোমাকে আমার ঘরে রেখে দিয়েছি। কেন বলতে পারো? তুমিই তো বলো আমাকে সেই কবে থেকেই ডিভোর্স দিয়ে দিতে, শুধু ছেলের জন্য দাও না। আমার মনের কথাগুলো কবে বুঝবে তুমি? আমি তোমাকে ভালোবাসি আলিশা, তাই তোমার সমস্ত পাগলামি সহ্য করেও তোমাকে আমার পাশে রাখতে চাই। ডিভোর্স দেওয়ার শখ থাকলে কবেই দিতাম। তুমি ভার্জিন না, এটা আমি বিয়ের পরেই টের পেয়েছি।
এমনকি সোহানের সাথে তুমি রেগুলার ইন্টিমেট হতে সেটাও বুঝেছি। আমি কি চাইলে তখন পারতাম না তোমাকে ডিভোর্স দিতে? বিয়ের 2 সপ্তাহ পর থেকেই শুরু করলে সোহানের কাছে যাবে। আমি যেন তোমাকে ডিভোর্স দিয়ে দেই, তখন কি আমি পারতাম না তোমাকে ডিভোর্স দিতে? তোমার প্রেগনেন্সির টাইমে কি যন্ত্রণাই আমাকে তুমি রেখেছিলে, মনে আছে? তবুও তোমাকে আমি ছাড়িনি। দিন দিন সোহানের জন্য তোমার পাগলামি বেড়েই যাচ্ছিল, তবুও আমি তোমাকে ছাড়িনি। আমি তোমার হাজবেন্ড আলিশা, তোমার সন্তানের বাবা। আমার ওয়াইফ সর্বক্ষণ তার এক্স বয়ফ্রেন্ড নিয়ে ডুবে থাকে, সেটা জেনেও আমি তোমাকে নিয়ে ঘর করছি। এরপরও তুমি আমাকে বলছো আমি তোমাকে ভালোবাসি কিনা? তুমি জানো না মায়া সোহানের ওয়াইফ, ওকে পাগলের মতো ভালোবাসাটা খুবই স্বাভাবিক। প্রেমিকা আর বউ তো এক হয় না। তুমি ওর প্রেমিকা ছিলে, আর মায়া ওর বউ। ওর সাথে নিজেকে কেন মিলাচ্ছ? অহেতুক হিংসার আগুনে নিজে তো জ্বলছই, সেই সাথে আমি আর আমাদের সংসারটাকেও জ্বালাচ্ছ। ওরা তো সুখে আছে আলিশা, তাহলে শুধু নিজের সুখে আগুন ধরাচ্ছ। আমি মানুষটাকে কেন এভাবে কষ্ট দিচ্ছ? সোহানের চেয়ে আরো অনেক বেশি ভালোবাসি তোমাকে। একটা বার ভালোবাসাটা অনুভব করার চেষ্টা করো আলিশা। সংসারটাকে আগলে ধরো, আমাকে, আমাদের ছেলেটাকে আগলে ধরো। মায়াকে দেখেছো? অতটুকু একটা মেয়ে, অথচ নিজের হাজবেন্ড সংসারের 16 আনা বোঝে, কতটা সুন্দর করে আগলে রাখে। তোমার মতো মেয়ে ওর সাথে কথা বলে পেরে উঠতে পারবে না। ভেবে দেখো ওর হাজবেন্ড আর সংসার নিয়ে কতটা প্রোটেক্টিভ। তুমি মনে হয় ওই মেয়ের প্রশংসা করছো। হ্যাঁ করছি, প্রশংসা করার মতো কাজ করেছে তাই করছি। হাত ছাড়ো। কেন? আমি খারাপ, মায়া ভালো। সোহান ওর প্রেমে মজেছে, এখন তুমি ওর প্রেমে ডুবে মরো। আমি তোমার মাঝে ডুবে মরতে চাই। আমি চাই তুমি মায়ার মতো আমাকে, সংসারটাকে আগলে ধরো। আমার সাথে ওর তুলনা করতে এসো না রূপম। আমি ওর চেয়ে 1000 গুণে ভালো করে আগলে রাখতে জানি। দেখো না সোহানকে আজও বলতে পারি না ভালোবাসা, আজও আগলে বসে আছি। সোহানকে ভালোবাসো, আমাকে না? তাহলে বুঝবো কিভাবে তুমি কতটা আগলে রাখতে জানো? কি চাচ্ছ তুমি, বুঝিয়ে বলো। কিছু না, নাস্তা খাবে চলো। পরে খাবো। আমি এখন নাস্তা করব। নাস্তা খাও আর না খাও আমার সামনে বসে থাকবে। চলো। ভালো লাগছে না, যাব না। প্লিজ। রূপম, তোমার বিরক্ত লাগে না আমার পিছনে পিছনে ঘুরতে? বউ কি আমার 10টা? একটাই তো। তোমার পিছন ঘুরবো না তো কার পিছনে ঘুরবো? এত ঘুরি, তবুও তো সোহানকে ভুলতে পারো না। ওকে ভুলে যাওয়াটা এত সহজ না। এত কঠিনও না। আলিশা জানে রূপম ঘ্যানর ঘ্যানর করতে থাকবে। ভালো লাগছে না রূপমের ঘ্যান ঘ্যানানি শুনতে। এর চেয়ে ডাইনিং টেবিলে চুপচাপ ওর সামনে বসে থাকা ভালো। মাথার চুলগুলো পাঁচ ক্লিপ দিয়ে আটকাতে আটকাতে খাট ছেড়ে নেমে এসেছে আলিশা। জোনাকির ঘরে বসে সিগারেট ফুঁকছে ইমন। মায়া এখন তার বিয়ে করা বউ, আমগো সামনেই বিয়ে করছে। ওর দিকে আর নজর দিয়ে না স্যার, আরো বহুত মাইয়া আছে। আমি আইনা দেই, যেইটারে ভাল লাগবো খালি ইশারা করবেন, রুমে সাজাইয়া গুজাইয়া পাঠাইয়া দিমু। মায়াকে লাগবে। মনে মনে ইমনকে বকছে জোনাকি। শালায় পাইছে কি, মায়াকে লাগবে মায়াকে লাগবে তামাশা শুরু করছে। কইতাছি বিয়া হইয়া গেছে ছেমরির, তবু কথা শুনে না। ঠোঁটে মিথ্যে হাসি এনে জোনাকি বলল, এটা কেমনে সম্ভব? আরেক লোকের বউরে কেমনে আইনা দিমু? যেভাবে আমার মায়াকে অন্য লোকের হাতে দিয়েছো সেভাবেই আমার কাছে ফেরত এনে দিবে। স্যার, আরো মাইয়া আছে তো, মায়ার মতো আছে, আমি আনতাছি। হাতে থাকা মোবাইলটাতে ভিডিও প্লে করল ইমন। কারো চিৎকারের আওয়াজ আসছে মোবাইলটা থেকে। ব্যথা পাচ্ছি, ছেড়ে দিন। ফোনের দিকে তাকিয়ে হাসছে ইমন। বারবার ওই চিৎকারের অংশটুকু টেনে টেনে দেখছে সে। ইমনকে এক মুহূর্তে বিশাল বড় মুসিবত মনে হচ্ছে জোনাকির। যাওয়ার নাম তো নিচ্ছেই না, উল্টো এক চিৎকার শুনিয়ে শুনিয়ে কানটাকে পচিয়ে ফেলছে। বিশ্রী অবস্থা। মেয়েটাকে জানো? না। মায়া কত সুন্দর করে চিৎকার করে। ব্যথা পাচ্ছি, ছাড়ুন। উফ, শুনলে ইচ্ছা হয় আরো জোরে কামড় দেই। দাঁত শিরশির করছে খুব। ওকে আনার ব্যবস্থা করে দাও না জোনাকি, আর সহ্য হচ্ছে না। ইমনের মতিগতি বেগতিক মনে হচ্ছে জোনাকির। এখান থেকে লোকটাকে বের করতে হবে। ও যায়নি সোহানের কাছে এই মানুষটার খোঁজ দিতে, কিন্তু এখন মনে হচ্ছে খোঁজ দেওয়াটা অতি জরুরি। আর নয়তো কেলেঙ্কারি ঘটতে পারে। সামনের 8খানা দাঁত বের করে হাসলো জোনাকি। মায়ের খুব মনে ধরছে না স্যার? আচ্ছা স্যার, আইনা দিমু, তবে আপাতত সম্ভব না। জামাইর লগে বিদেশ গেছে হানিমুনে, দেশে আইলে ওরে ধইরা আনার ব্যবস্থা করবো, তবে চার্জ একটু বেশি লাগবো। অ্যাডভান্স দিয়ে যাব। না স্যার, কাম সারার পর দিয়েন। ইমন বের হওয়ার মাত্রই সোহানের নম্বরে কল করলো জোনাকি। মাথার বালিশের কাছে মোবাইলটা বাজছে।
এক হাত বাড়িয়ে মাথার কাছ থেকে ফোনটা নিল সোহান। স্ক্রিনে জোনাকের নাম দেখাচ্ছে। হ্যাঁ জোনাকি বলো। স্যার ইমন আইছিল এরপর? মায়ারে খুঁজে। মায়ারে তার লাগবই। কইলাম বিয়ে হয়ে গেছে, সে মানে না। মায়ার ভিডিও চাইরা আমার সামনে বইসা দেখতাছিল আর খবিশের মতো হাসতাছিল। মায়া চিল্লাইতেছে ভিডিওতে আর খবিশটা কইতাছে মায়ার চিল্লানি শুনে নাকি আরো জোরে কামড়াইতে মন চাইতেছে তার। দাঁত বলে শিরশির করতেছে। গায়ে কাটা দিয়ে উঠছে সোহানের। নোংরা মেন্টালিটির মানুষ, মানসিক রোগী একটা। পা থেকে মাথা পর্যন্ত পেটালেই কামড়ানোর শখ মিটে যাবে। তুমি কি বলেছ? ভুলভাল বুঝাইছি, কইছি মায়ারে আইনা দিমু, তবে এখন না, আরো পরে। আপনি মায়ারে নিয়া বিদেশে ঘুরতে গেছেন। আচ্ছা, ভালো করেছো। তারে এখন কি করবেন স্যার? সে তো পিস ছাড়বো না। ছাড়বে কি ছাড়বে না সেটা তো বুঝবই। আচ্ছা স্যার, আমার কিছু করতে হইলে জানাইয়েন। জানাবো। মায়া এখনো ঘুমে। ওকে এক হাতে জড়িয়ে অন্য হাতে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে সোহান। কি করা যায় ভাবছে সে। সবার আগে ভিডিওগুলো সরাতে হবে। ভিডিওর কপি কোথায় কোথায় আছে সব বের করতে হবে। নড়ে চড়ে উঠলো মায়া। মুখটা তুলে কোনো মতে এক চোখ মেলে সোহানের দিকে তাকালো। গুড মর্নিং প্রিন্সেস। হুম। আবার সোহানের বুকে মাথা রেখে চোখ বন্ধ করে ফেললো মায়া। সোহানের বুকে নাক মুখ খসছে ও। উঠতে ইচ্ছে হচ্ছে না? উঠবো কখন? একটু পর। নাস্তা কি খাবে? বিস্কিট খাবো চায় ডুবিয়ে। ডক্টর গতকাল কি বলেছে শোনোনি? শুনেছি। বিস্কিট খেলে হবে? তুমি অনেক উইক হয়ে গেছো। হেলদি খাবার খেতে হবে। আবার ডিম? ডিম, সাথে এক গ্লাস দুধ, রুটি বা পরোটা। ডিমে গন্ধ লাগে। কিচ্ছু করার নেই, খেতে হবে। খাইয়ে দিবেন আমাকে? দিব। সোহানের গায়ের উপর থেকে বিছানায় নেমে এলো মায়া। ঝিম মেরে বসে আছে খাটে। মায়ের পিঠে হাত বুলাচ্ছে সোহান। খারাপ লাগছে মায়া? মাথাটা একটু ঝিমঝিম করছে। ঠিক মতো খাও, কিছুদিন ঠিক হয়ে যাবে। খাট ছেড়ে নেমে গিয়ে ওয়াশরুমে গেল মায়া। সোহান গিয়েছে কিচেন রুমে। রতন পরোটা বানাচ্ছে। সালমান গতকাল রাতে বলেছে মাংস দিয়ে পরোটা খাবে। সোহান বলল চুলায় ডিম সিদ্ধ বসাতে। সেই সাথে দুধটাও জাল দিতে বলে এসেছে। ভাইয়া, হুম। মায়ের অবস্থা কি এখন? এই তো জ্বরটা নেই, শরীর এখনো দুর্বল। রাগটা কমাও, যখন তখন এভাবে খেপে যাওয়ার মানে হয় না। মেজাজ অতিরিক্ত খারাপ হয়ে গিয়েছিল। ওকে এখানে এনে বলেছে এটা ওর সংসার। সংসার ফেলে চলে গেল কেন? ছোট একটা মেয়ে, বাবার কথাগুলো মেনে নিতে পারেনি। তাছাড়া ওর মনেও হয়তো এই কথাগুলো বারবার ঘুরে ও কোন জায়গা থেকে এসেছে। তোমার ফ্যামিলি স্ট্যাটাসের সাথে যায় না, তাই বাবার কথাগুলো খুব গায়ে লেগেছে ওর। রিয়াক্টটা একটু বেশি করে ফেলেছি। মাথা ঠিক থাকে না, বুঝলি? জানি ঠিক থাকে না, তাই বলে এতটাও রিয়েক্ট করা ঠিক না। মাথাটা ঠান্ডা করতে চাই কিন্তু হয় না। কখন ট্রাই করেছো বলে তো মনে হয় না। ওনাকে কিচ্ছু বলবে না, উনি খুব ভালো মানুষ। কথাটা বলতে বলতে ডাইনিং রুমের দিকে আসছে মায়া। ভালোবাসা কত! এত বড় ধোলাই খেয়েও বলছে উনি খুব ভালো মানুষ। ভালোই তো। ভালোকে ভালো বলবো না? বুঝলি সালমান, যে আমাকে ভালোবাসবে সে আমার ভালোকেও ভালোবাসবে, মন্দকেও ভালোবাসবে। আমি একটা খারাপ কাজ করলেও বোঝার চেষ্টা করবে আমি কেন খারাপ কাজটা করলাম। অফিসে যাবেন বলে তৈরি হচ্ছে নজরুল সাহেব। খাটে হেলান দিয়ে শুয়ে আছে সোহানের মা রিমা। ফোনে খুব মনোযোগ সহকারে কিছু একটা দেখছেন তিনি। কয়েক সেকেন্ড পর নজরুল সাহেবের দিকে হাতে থাকা ফোনটা এগিয়ে দিয়ে বললেন, নজরুল দেখো তো একটু। কি দেখবো? ফোনটা হাতে নাও আগে। কিছুটা বিরক্ত হলেন নজরুল সাহেব। অফিসে যাওয়ার সময় হলে এই মহিলারা এটা সেটা দেখাতে হয়, না দেখলেও বিপদ, ঝগড়া বাঁধিয়ে ফেলবে। বাধ্য হয়ে ফোন হাতে নিলেন তিনি। একটা মেয়ের ছবি। চেহারা তেমন ভালো না, তবে বেশ স্মার্ট। স্মার্টনেসের আড়ালে চেহারার কমতিগুলো আড়াল হয়ে গেছে। সব মিলিয়ে ভালোই। কে এটা? সোহানের জন্য দেখেছি, আমার বান্ধবীর ভাইয়ের মেয়ে। ভালো না? মোবাইলটা খাটের উপর রেখে আবার অফিসে যাওয়ার জন্য তৈরি হওয়ার কাজে লেগে পড়লেন। কোনো উত্তর দিচ্ছেন না। নজরুল, কিছু একটা জানতে চেয়েছি আমি, উত্তর দিচ্ছ না কেন? কি বলবো? কেমন লেগেছে? সোহান বিয়ে করে ফেলেছে। তড়িৎ গতিতে শোয়া থেকে উঠে বসলেন রিমা। মনে হলো মাথায় বাজ পড়েছে তার। ঠিকঠাক শুনেছে কিনা সেটা জানার জন্য আবার নজরুল সাহেবকে জিজ্ঞেস করলেন, কে বিয়ে করেছে? সোহান কাকে? একজনের সাথে অ্যাফেয়ারে ছিল। তুমি জানতে সব? হ্যাঁ। আমাকে বলার প্রয়োজন মনে করলে না? বললে কি হতো? কি হতো মানে? আমি কেউ না? সেটা তুমি তোমার ছেলের সাথে বুঝে নাও। তোমার ছেলে কেন তোমাকে জানায়নি?
সেই যুক্তিও ভালোই জানে। তুমি কেন বলনি? বিয়ে তো আমি করিনি, করেছে সোহান। ওর বিয়ের খবর ও না বললে আমি বলার কে? নজরুল সাহেবের এ ধরনের অযৌক্তিক কথাবার্তা বরাবরই অসহ্য লাগে রিমার। এই লোকটাকেও অসহ্য লাগে। ছেলেগুলোও হয়েছে এই লোকের মতে, বিশেষ করে বড়টা চরম বেয়াদব। আজকাল তো সে মা বলে ডাকাই ছেড়ে দিয়েছে। বিয়ে করেছে সেটা তো অ্যাটলিস্ট বলতে পারতো। বাসা থেকে বেরিয়ে এসেছে নজরুল সাহেব, আর 10 মিনিট বাদে সোহানকে কল করবে রিমা। তুমুল ঝগড়া হবে মা ছেলের মধ্যে। বাবাকে যেভাবে উত্তর দিয়েছে ঠিক সেভাবে মাকে উত্তর দিয়ে দেবে। একদম গা জ্বালানো উত্তর। ভাবতেই পৈশাচিক আনন্দ পাচ্ছেন নজরুল সাহেব। ছেলের উত্তর পেয়ে নিজে পুরো একদিন জ্বলেছেন। এবার না হয় রিমাও একটু জ্বলুক। আজ অফিসে যাবে না সোহান। মায়া অসুস্থ। অসুস্থ বউকে ঘরে ফেলে অফিসে যাওয়ার মানুষ সে না। সারাদিন বইয়ের আগে পিছিয়ে ঘুরে সময় কাটাবে। ড্রয়িং রুমে বসে টিভি দেখছে মায়া আর সালমান। ফোনে একটু জরুরি কথা বলার আছে, এটা বলে সেখান থেকে সরে বেডরুমে এসে দরজা আটকালো সোহান। জাহিদের নাম্বারে ডায়াল করলো সে। জি স্যার। স্বপনের কথা মনে আছে? ওই যে সোনারগাঁও থাকে সেই ছেলেটা। হ্যাঁ। জি স্যার, আছে তো। নাম্বার আছে ওর? আছে। এসএমএস করো তো একটু। এক্ষুনি করছি স্যার। জাহিদের কলটা কাটতেই সোহানের মায়ের কল চলে এলো। সামান্য ভ্রু কুচকালো সোহান। খুব বেশি প্রয়োজন ছাড়া তো উনি ফোন করেন না। নিশ্চয় কোনো প্রয়োজন পড়েছে তাই ফোন করেছে। হ্যালো। ভালো আছে সোহান? হ্যাঁ আছি, তুমি ভালো আছো? এই তো, তারপর খবর কি তোমার? দিনকাল কেমন যাচ্ছে? হঠাৎ আমার দিনকালের খবর নিচ্ছ? নিতে পারি না বুঝি? কখনো তো নাওনি, এজন্য একটু অবাক হলাম আর কি। বউ কেমন আছে? ও বুঝেছি। আসল কথা হচ্ছে বউয়ের কথা বিস্তারিত জানার জন্য কল করেছো। দিনকাল কেমন যাচ্ছে সেটা জানার জন্য না। আমিও তো বলি কি ব্যাপার, হঠাৎ আমার মায়ের কি হলো, ফোন দিয়ে সোহানের খোঁজ নিচ্ছে। সবসময় রুটলি কথা বলাটা কি খুব জরুরি? আমি এমনই, ছোট থেকে এমন। সমস্যা হচ্ছে ছোট থেকে তুমি তো আমাকে বড় করনি, আমার সাথে তেমন একটা মিশে দেখোনি, তাই আমার কথার ধরন তোমার কাছে বাজে মনে হয়। বিয়েটা করেছো আমাকে জানালে না কেন? জানালে কি হতো? কি হতো মানে? আমি কি কেউ না? কখনো কেউ ছিল নাকি? তুমি বুঝতে পারছো সোহান? তুমি এভাবে বিয়ে করে সংসারধারী শুরু করে ফেলেছো। এখানকার লোকজন জানাজানি হলে কি পরিমাণ সমালোচনা হবে। হ্যাঁ জানি। একটা ঘটনা নিয়ে সোসাইটির মানুষরা কতটুকু সমালোচনা করতে পারে তা আমার চেয়ে ভালো আর কে জানে। তোমার আর বাবার পরকীয়া নিয়ে তো কম সমালোচনা শুনিনি। বলতে পারো সমালোচনা শুনতে শুনতে বড় হয়েছি। আর আমি মায়াকে বিয়ে করেছি, পরকীয়া করছি না। আমাদের কি নিয়ে যেটা হবে সেটা হলো আলোচনা, সমালোচনা না। তোমার আমার কি সম্পর্ক ভুলে যাচ্ছো? না ভুলিনি তো। তাহলে এসব ব্যাপার নিয়ে কথা কেন বলছো? খুব গায়ে লাগছে? বেয়াদবির শেষ সীমানায় পৌঁছে গেছো। সেটা তো কবেই পৌঁছেছি। হ্যাঁ জানি, খুব ভালো করে জানি তুমি যে কতটা বেয়াদব। জেনে শুনে কেন এসেছো আমার সাথে কথা বলতে? নিজের সন্তানের কাছ থেকে জুতার বাড়ি খেতে ইচ্ছে হচ্ছিল, তাই তোমাকে ফোন করে জুতার বাড়ি খেলাম। সন্তান সন্তান করো না তো। তোমার মুখে সন্তান শব্দটা মানায় না। তুমি 2 ছেলের মা, সেই কথা একটা সময় বলতে লজ্জা পেতে। এমনও সময় গেছে দূরে কোথাও বেড়াতে গেলে আমাকে আর সালমানকে তুমি বোনের ছেলে বলে পরিচয় করিয়েছো। এগুলো জাস্ট ফান ছিল। ফান ছিল না কি ছিল সেগুলো বোঝার মতো যথেষ্ট বয়স তখন আমার হয়েছিল। তুমি তোমার ওয়াইফের সামনে এসব বলছো? হ্যাঁ বলছি। বউকে আগে ভাগে সব জানিয়ে রেখেছি। প্রেম করা তো এখনো ছাড়োনি। চট্টগ্রামে কোনো পার্টিতে গেলেই তো তোমার আর বাবার পরকীয়া নিয়ে কানাঘুষা চলে। সেসব আমার বউয়ের কান পর্যন্ত আসতে কতদিন, তাই আগে ভাগে বউকে শুনিয়ে রাখছি। শোনাও, যত পারো বাপ মায়ের বেইজ্জতি করো। অমানুষ হয়েছ একটা। ন্যূনতম রেসপেক্ট আমরা কেউ তোমার কাছ থেকে পাইনি। এখন থেকে বউকে শুনিয়ে ওকেও বেয়াদব বানাচ্ছ। আজ তুমি বেয়াদবি করছো, কাল থেকে তোমার বউ যোগ হবে তোমার সাথে। দুজনে মিলেমিশে আমাদের ইনসাল্ট করো, বেয়াদব কোথাকার। শেষের কথাগুলো প্রচন্ড চিৎকার করে বললেন রিমা। পুরো শরীরে মনে হচ্ছে কেউ আগুন ধরিয়ে দিয়েছে। রাগে পুরো শরীর কাঁপছে। ছেলের অপমানের কথা নজরুল সাহেবকে জানানোর জন্য কল করেছেন। ফোনের স্ক্রিনে রিমার নাম দেখে মিটমিটিয়ে হাসছেন নজরুল সাহেব। গায়ে জ্বালা উঠেছে রিমার। ভুলেও কল রিসিভ করা যাবে না, আর নয়তো বিষ ছাড়বে ওনার উপর। বিষটা ছেড়ে ফেলে তো রিমার গায়ের জ্বালা মিটে যাবে। কোনো মতেই মিটতে দেওয়া যাবে না। নিজের জ্বালা নিজেই নিয়ে ঘুরেছেন পুরো একটা দিন। কাউকে সেই যন্ত্রণার কথা বলতে পারেননি। রিমাকেও সেই সুযোগ দেবেন না। যেমন উনি চলেছেন তেমনি রিমাকেও চলতে হবে। মায়ের কলটা কাটার পর স্ক্রিনে দেখলো জাহিদের নম্বর থেকে মেসেজ এসেছে। স্বপনের ফোন নাম্বারটা এসএমএস করেছে জাহিদ। নম্বরটায় কল করলো সোহান। 4বার রিং হওয়ার পর রিসিভ করলো স্বপন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো স্বপন? এই তো ভাই, আপনি ভালো আছেন? হ্যাঁ, তারপর দিনকাল কেমন যায়?
আপনাদের দোয়ায় যাচ্ছে ভাই। হঠাৎ আমাকে স্মরণ করলেন যে? কোনো দরকার? একটা কাজ করে দিতে হবে। কি কাজ? জানি ওসব ছেড়ে দিয়েছো, তবু আমার রিকোয়েস্ট কাজটা করে দিতেই হবে। তোমাকে ছাড়া বিশ্বস্ত কাউকে পাচ্ছি না। আরে ভাই, আপনার সাথে আমার হিসাব আলাদা। আপনি শুধু বলেন কি করতে হবে। একটাকে তুলে আনতে হবে। আমার বাসায় আটকে রাখবে 2 দিন, সারা রাত টর্চার করবে। খবরদার, মেজর ইনজুর যেন না হয়, কিন্তু মরণের ভয় এমনভাবে ভেতরে ঢুকাবে যাতে মায়া নামের কেউ এই পৃথিবীতে আছে সেটা ভুলে যায়। আর ওর কাছে কয়েকটা ভিডিও ক্লিপ আছে, কোথায় কোথায় রাখা আছে জানি না। ওর কাছ থেকে ওর বাসার চাবি নিয়ে ল্যাপটপ, পেন ড্রাইভ, মেমোরি কার্ড যা পাও সব নিয়ে আসবে, একটাও যেন বাদ না যায়। মায়া কে ভাই? আমার ওয়াইফ। ও, ভাবির সাথে ওনার কি সম্পর্ক? কোনো সম্পর্ক নেই, আগে অ্যাফেয়ার ছিল, এখন আমার ওয়াইফকে কন্টিনিউ ব্ল্যাকমেইল করছে। যা তো অবস্থা, মজা লাগছে না এই ছেলের তামাশা। এটার একটা দফা রফা করা জরুরি। বুঝেছি ভাই, কাজ হয়ে যাবে। কিভাবে কি করবে সামনাসামনি দেখা করে ডিটেলস বলবো, ঠিক আছে? জি ভাই, কবে আসবো? আগামীকাল সন্ধ্যার পর আসো। আচ্ছা। মাথা থেকে অর্ধেক চিন্তা দূর হয়েছে, বাকিটা কাজ হয়ে গেলে এরপর দূর হবে। উফ, কোথাকার ইমন মাথাটা হ্যাং করে দিচ্ছে একদম। সামনে পেলে একটা হলেও দাঁত ভাঙবে ব্যাটার। কামরানোর শখ চিরতরে মেটাবে এবার। বিকেলের দিকে মায়াকে নিয়ে শপিং করতে এসেছে সোহান। কোনো কিছু না দিয়েই বিয়ে করেছে ও। ব্যাপারটা মনের মধ্যে বারবার খচখচ করছিল সোহানের, তাই ওকে নিয়ে এসেছে কিছু গোল্ডেন জুয়েলারি আর শাড়ি কিনে দেওয়ার জন্য। শাড়ি কেনার পালা শেষ করে স্বর্ণের দোকানে গলার নেকলেস দেখছে ওরা। গলায় নেকলেস ট্রায়াল দিয়ে দেখছে মায়া। সোহান খুব মনোযোগে মায়ার গলার দিকে তাকিয়ে দেখছে। অপর পাশের দোকানে দাঁড়িয়ে আছে আলিশা। সোহানের দিকে তাকিয়ে আছে ও। কত মনোযোগ দিয়ে মায়াকে দেখছে মানুষটা। মায়ার গলায় স্পর্শ করছে কিছুক্ষণ পর পর। একটার পর একটা নেকলেস পাল্টে যাচ্ছে মায়া। কোনোটাই সোহানের পছন্দ হচ্ছে না। নিজের বউয়ের কোনো জিনিস কেনার ব্যাপারে সোহান কতটা যত্নশীল সেটা দেখতেই পাচ্ছে আলিশা। এতটা ভালোবাসে মায়াকে। কানাটা বহু কষ্টে চেপে রেখেছে আলিশা। কণ্ঠনালীর ঠিক মাঝখানটাতে তীব্র চাপ অনুভব করছে সে। মায়ের জন্য এক সেট গহনা কিনে দোকান থেকে বেরিয়ে এলো ওরা। কসমেটিক্স শপ থেকে কিছু কসমেটিক আর জুতার দোকান থেকে জুতা কিনে ফুড কোর্টে বসেছে খাওয়ার জন্য। এতক্ষণ আলিশা ওদের পেছন পেছন ঘুরেছে, দূর থেকে দুজনকে দেখেছে। মায়াকে নিয়ে সোহান বেশ সুখে আছে। মায়ের দিকে সোহানের তাকিয়ে থাকা, মায়ের কাঁধ জড়িয়ে হাঁটা, সোহানের হাসি, প্রতিটা ব্যাপার খুঁটিয়ে খুঁটিয়ে লক্ষ্য করেছে আলিশা। এই ব্যাপারগুলো আলিশাকে প্রতি সেকেন্ডে জানান দিচ্ছিল সোহান কতটা সুখী। সোহানের সাথে প্রেম চলাকালীন সময় কখনো সোহানকে এভাবে হেসে হেসে কথা বলতে দেখেনি। ওর দিকে এভাবে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়েও থাকতে দেখেনি। তাকিয়ে থাকতো না ঠিক তা না, ওর দিকেও মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতো। তবে মায়ের ব্যাপারটা আলাদা। সোহানের চোখের ভাষা পাল্টে যায় মায়ের দিকে তাকালে। মনে হয় যেন সমস্ত ভালোবাসা ওই দুই চোখের মাঝেই ভিড় জমাচ্ছে। আর মায়া চেহারা থেকে বাচ্চার ভাবটা এখনো কেটে ওঠেনি। আদুর একটা ভাব আছে চেহারার মাঝে, হাসিও বাচ্চাদের মতোই, খিলখিল শব্দ করে। প্রচন্ড বাধ্য স্বভাবের বউ। সোহান যা পছন্দ করে কিনে দিয়েছে তাই চুপচাপ নিয়েছে। নিজের পছন্দ প্রকাশ করতে দেখেনি ওকে। সোহান যা পছন্দ করে দেখাচ্ছে তাতে মাথা নেড়ে সায় দিচ্ছে। বোধহয় সোহান এমন একটা বউয়ের শখ করেছিল। আজ ওদেরকে দেখার আগ পর্যন্ত সোহানের প্রতি ভীষণ ক্ষোভ কাজ করেছিল মনের ভেতর। কিভাবে পারলো সোহান ওকে ভুলে যেতে? ভালোবাসা কি কমতি ছিল? কিন্তু এখন মনে হচ্ছে কমতি সত্যিই ছিল। সোহান যেভাবে আশা করেছিল সেভাবে হয়তো ও সোহানকে ভালোবাসতে পারেনি। আজ সকালে রূপমও তাই বলে গেল। মায়া স্বামী সংসার আগলে রাখতে জানে, ওই গুণটাই তো ওর কাছে নেই। শুধু ভালোবাসাতে কি হয়? ভালোবেসে আগলে রাখতে পারলে তবেই না ভালোবাসার মানুষ তার বাহুবন্দী হয়ে থাকবে, তার অস্তিত্বের সাথে মিলেমিশে একাকার হয়ে থাকবে। নিজেকে তুচ্ছ মনে হচ্ছে আলিশার। নিজের কমতির কথাগুলো মাথার ভেতর নাড়াচাড়া দিয়ে উঠছে। সোহানকে ভালোবেসেছে ঠিকই, কিন্তু আগলে রাখতে পারেনি। তাই তো ভালোবাসা ছুটে গিয়ে অন্যের বাহুবন্দী হয়েছে। সেই ভালোবাসা নিজের বাহুবন্দী করার মিথ্যে প্রয়াস চালাতে গিয়ে রূপমকে এত বছর কষ্ট দিয়ে গেছে। আর সে লাগাতার ভালোবাসি ভালোবাসি ভুলেই গিয়েছে। পরম যত্নে আগলে রেখেছে। কখনো মানুষটার ভালোবাসায় ডুব দিয়ে গভীরতা মাপতে ইচ্ছে হয়নি আলিশার। ডুব দেওয়া দূরে থাক, কোনোদিন পা ভিজিয়ে উষ্ণতাটুকুও মাপতে ইচ্ছে হয়নি ওর। কেন ইচ্ছে হয়নি সে কারণটা জানে না আলিশা। সিদ্ধান্ত নিয়ে নিয়েছে আলিশা। আজ মনে হচ্ছে একটাবার রূপমের ভালোবাসায় ডুব দেওয়ার চেষ্টা অন্তত করা উচিত। যে চলে গেছে তাকে আর ফিরিয়ে আনা ঠিক হবে না। সে তার আপন জগৎ নিয়ে দিব্যি আছে। আর যে ওর জীবনে বর্তমানে, তাকে আগলে রাখাটা সঠিক সিদ্ধান্ত। তবে আগলে তো রেখেছে রূপমই। এখন শুধু আলিশার এক ধাপ এগিয়ে রূপমের বাহুবন্দী হওয়া বাকি। গাড়ি নিয়ে সোজা চলে এসেছে রূপমের অফিসে।
আজ পর্যন্ত কখনো রূপমের অফিসে আসা হয়নি আলিশার, এইবারই প্রথম। নিশ্চয় রিসেপশনে রূপমের খোঁজ করাতে রিসেপশনিস্ট বলল, স্যার তো মিটিং রুমে। ও, কখন মিটিং শেষ হবে জানেন? ঠিক বলতে পারছি না। আচ্ছা, ওর পার্সোনাল কেবিনটা কোন দিকে? ম্যাম, আপনি এখানে ওয়েট করুন। মিটিং শেষ হলে স্যারের পারমিশন নিয়ে আপনাকে ওনার কেবিনে পাঠানো হবে। আচ্ছা। সোফায় বসে আছে আলিশা, মোবাইলে নিউজ ফিড স্ক্রল করছে, মনোযোগ সেদিকেই নেই। ঘোরের মাঝে পড়ে আছে সে। রূপমকে কি বলবে, কিভাবে বলবে, নিজের কমতিগুলো কিভাবে ঢাকবে? 20-22 মিনিট পর মিটিং শেষে নিজের রুমের দিকে যাচ্ছিল রূপম। উপর থেকে দেখতে পেল আলিশা নিচতলায় বসে আছে। আলিশাকে দেখে হতভম্ব হয়ে গেল রূপম। এমনি এখানে বসে আছে কেন? সিঁড়ি বেয়ে নিচে নেমে এসেছে রূপম। আলিশার সামনে এসে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, তুমি এখানে কি করো? রূপমের আওয়াজ পেয়ে মুখ তুলে তাকালো আলিশা। মিটিং শেষ তোমার? হ্যাঁ, কিন্তু তুমি এখানে? তোমার জন্য ওয়েট করছিলাম। আমার জন্য? হুম। তো এখানে কেন বসে আছো? আমার রুমে চলে যেতে। তোমার রিসেপশনিস্ট বলল তুমি মিটিং এ, তাই এখানে বসেছিলাম। তোমার হাজবেন্ডের অফিস এটা, যখন খুশি তখন আমার রুমে চলে আসবে। নিতু, তুমি ওকে আমার রুমে পাঠাওনি কেন? স্যার, উনি তো আপনাকে বলেননি যে উনি আপনার ওয়াইফ। না রূপম, ওর দোষ নেই, আমি ওকে আমার পরিচয় দেইনি। আচ্ছা, তাহলে উপরে আসো। তোমার আর কোনো কাজ আছে? না, তেমন কোনো কাজ নেই। তাহলে বাসায় চলো। কোনো সমস্যা আলিশা? কিছু বলার ছিল। আলিশার মুখ দেখে বোঝা যাচ্ছে সিরিয়াস কিছু একটা ঘটেছে, আর নয়তো এই মেয়ে অফিসে আসার কথা না। রূপম আর কিছু জিজ্ঞেস না করে আলিশাকে নিয়ে বেরিয়ে এলো অফিস থেকে। নিজের বেডরুমে মুখোমুখি বসে আছে আলিশা আর রূপম। প্রচন্ড মনোযোগ আর উৎকণ্ঠা নিয়ে রূপম তাকিয়ে আছে আলিশার দিকে। কোথা থেকে কথা শুরু করবে খুঁজে পাচ্ছে না আলিশা। অহেতুক নিজের গাল, চোখ, হাত চুলকাচ্ছে কিছুক্ষণ পরপর। কি না বলতে চেয়েছিলে? হুম। তোমার তো শরীর চুলকাচ্ছে না, কেন শুধু শুধু শরীর চুলকাচ্ছ? কিভাবে বুঝলে? তোমার সাথে সংসার করছি বহুদিন, এই সামান্য ব্যাপারটুকু বুঝবো না? আমাকে এত ভালোবাসো কেন? জানি না তো। আমি খুব পাগলামি করি, তাই না? আলিশার কথায় শব্দ করে হেসে উঠল রূপম। হ্যাঁ, পাগলামি তো করো, কিন্তু তোমাকে আজকে সুস্থ মনে হচ্ছে। মজা করছো? না, আমি সিরিয়াস, সত্যি। একটু অন্যরকম লাগছে তোমাকে, ভালো লাগছে খুব। নিজের হাত বাড়িয়ে রূপমের হাতটা ধরলো আলিশা। চোখে পানি ছলছল করছে ওর। তোমার কি মন খারাপ আলিশা? রূপম, আজকে সোহানকে দেখেছি মায়ার সাথে। অনেকটা সময় নিয়ে ওদের দেখেছি। খুব সুখে আছে সোহান। ওর জীবনটা মায়া গুছিয়ে নিয়েছে। মায়াকেও প্রচন্ড ভালোবাসে। ওর চোখ দেখলেই বোঝা যায়। সোহানের হাসির আওয়াজ কানে লাগছিল খুব। এভাবে কখনো ওকে হাসতে দেখিনি জানো। মায়া নিজের ভালোবাসা আদায় করে নিতে জানে। সত্যি ও ভালোবাসার মানুষটাকে আগলে রাখতে জানে। এই জন্য মন খারাপ? না, মন খারাপ অন্য কারণে। কি কারণ? নিজেকে খুব হীন মনে হচ্ছে। কেন? আমি খুব খারাপ, খুব বেশি। ভালো সন্তান হতে পারিনি, ভালো ওয়াইফ হতে পারিনি, ভালো মা হতে পারিনি। কখনো সম্পর্কের মূল্যায়ন করতে আমি জানি না রূপম। সম্পর্কে বিষ ঢেলে ঢেলে একদম শেষ করে ফেলেছি। বাবা মা ভাইয়াকেও আমার সাথে সম্পর্ক রাখতে চায় না। আফিফ আমাকে দেখলে যতটা সম্ভব লুকানোর চেষ্টা করে, আমার কাছে ঘেঁষতে চায় না। সোহান আমাকে ফেলে চলে গেছে। তোমার ফ্যামিলির মানুষও আমাকে দেখতে পারে না। বাকি আছো শুধুমাত্র তুমি। সবাই আমাকে ফেলে চলে যাচ্ছে। আমি তোমাকেও হারাতে চাই না। ঠোঁট ভেঙে কাঁদতে লাগলো আলিশা। খানিকটা সামনে এগিয়ে এসে আলিশাকে জড়িয়ে ধরল রূপম। আমি কোথায় যাব? দূরে। যাওয়ার হলে তো অনেক আগেই যেতে পারতাম, গিয়েছি আজ পর্যন্ত। যদি চলে যাও? মরণ ছাড়া কোথাও যাব না। পুরো 25 লাখ টাকা খরচ করে 15 লাখ টাকা দেনমোহর পরিশোধ করে বিয়ে করেছি। আপনাকে আমি ছাড়ছি না। বহু পরিশ্রম করে টাকা কামাই করি, 40 লাখ টাকা উসুল না করেই কি চলে যাব নাকি? রূপমের কথায় ঠোঁটের কোণে মুচকে হাসি ফুটে উঠল আলিশার। রূপমের বুক থেকে মাথা তুলে বলল, তুমি না বলেছিলে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাবে আমাকে? তুমি ডক্টরের কাছে যাবে? যাব। যাওয়াটা দরকার। কালকেই নিয়ে যাব। রূপম, আমি ভালো থাকতে চাই। অবশ্যই থাকবে। তুমি জাস্ট নিজেকে একটু চেঞ্জ করো, দেখবে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে।
আর আমাদের সম্পর্কটা? মানে? আমি তোমাকে ভালোবাসতে পারি না কেন? তুমি কখনো আমার ভালোবাসাটা রিয়েলাইজ করতে চাওনি। তোমার মাথায় সোয়ানকে পাওয়ার ভূত চেপেছিল এতদিন। আমার ভালোবাসা অনুভব করার মতো সময় তো ছিল না। সরি, সম্পর্কটা কি সুন্দর করা যায় না? অবশ্যই যাই। আমি তো হাত বাড়িয়েই রেখেছি। এখন শুধু তোমার হাতটা আমার দিকে বাড়িয়ে দেওয়ার বাকি। রূপমকে শক্ত করে জড়িয়ে ধরলো আলিশা। মুখ ফুটে কিছু বলেনিও। আলিশার স্পর্শের গভীরতায় রূপম যতটা বোঝার বুঝে নিয়েছে। দুদিন পর মায়াকে নিয়ে সকালের ফ্লাইটে কক্সবাজার গেছে সোহান। বাসায় কেউ নেই। কাজের লোক দুটোকে ছুটি দিয়েছে দুদিনের জন্য। ওরা যে যার মতো গ্রামের বাড়ি গিয়েছে। সালমান ওর কোনো এক বন্ধুর বাসায় গিয়েছে। সোহান ঢাকা ফিরে আসার আগ পর্যন্ত বন্ধুর ওখানেই থাকবে। রাত 1:45। সোহানের ফ্ল্যাটের স্টোর রুমে একটা চেয়ারে বাঁধা রাখা হয়েছে ইমনকে। জোনাকি 10টার দিকে খবর পেয়েছিল ওই পাড়ায় যাওয়ার জন্য। মায়া অপেক্ষা করছে ওর জন্য। কারা যেন ওই গলির সামনে ওকে তুলে এনেছে। অন্ধকারে কারো চেহারা দেখতে পায়নি। সরু গলিটার কাছে যেতে 8-9 জন মিলে একটা জটলা পাকালো। কেউ একজন ওর নাকে কাপড় চেপে ধরলো, এরপর আর কিছু মনে নেই। চোখ মেলে নিজেকে আবিষ্কার করলো এই রুমে। ডিম লাইট জ্বলছে বাম পাশের দেওয়ালটাতে। দেখে মনে হচ্ছে স্টোর রুম, কিন্তু পুরো রুম ফাঁকা। কয়েকবার চিৎকার করেছে কারো সাহায্য পাবার আশায়, কেউ ওর ডাকে সাড়া দেয়নি। হাই ক্লাসের দরজাটাও কেউ খুলছে। একজন পুরুষ মানুষ ছোট একটা বস্তা মতন দেখতে ব্যাগ এনে রুমের ভেতর রেখেছে। মুখটা অর্ধেক ঢেকে রেখেছে, তাই চেহারা বোঝা যাচ্ছে না। অদ্ভুত শব্দ করে হাসছে লোকটা। লোকটা কথাটা বলে ব্যাগের মুখ খুলে সঙ্গে সঙ্গে রুম থেকে বেরিয়ে থাই গ্লাসটা আবার আটকে দিল। এমন লোকটার কথা কিছু বুঝে ওঠার আগে ডিম লাইটের আবছা আলোতে দেখতে পেল ব্যাগের ভেতর থেকে একের পর এক ইঁদুর বের হতে শুরু করেছে। শরীরের সর্বশক্তি দিয়ে সেখান থেকে ছুটে যাবার চেষ্টা করছে সে। গলা ফাটিয়ে চিৎকার করছে, সরাও এগুলো, সহ্য হয় না আমার, আমাকে যেতে দাও। পুরো রুমে ইঁদুর ছোটাছুটি করছে। 3-4টা ইঁদুর ইমনের শরীর বেয়ে ওঠানামা করছে। ভয়ে পুরো শরীর ঘেমে ভিজে গেছে ইমনের। ফর্সা মুখে রক্ত জমে লাল হয়ে গেছে। গলায় তীব্র ব্যথা হচ্ছে, তবু থেমে নেই সে। চিৎকার করেই যাচ্ছে, আমাকে এখান থেকে বের করো, যা চাও তাই দেব। দীর্ঘ 35 মিনিট যাবৎ গলা ফাটিয়ে চেঁচাচ্ছে ইমন। বারবার একটা কথাই বলছে। যা চাও সব দিব, আমাকে এখান থেকে বের করো। মাঝে 2বার এসে ইমনের হাল দেখে গেছে স্বপন। এই ডোজে অবস্থা নাজেহাল হয়েছে নাকি আরো ডোজ বাড়াতে হবে সেটাই দেখে গেল। হাল দেখে যা বোঝা গেল যে কোনো মুহূর্তে জ্ঞান হারাবে। একটা মানুষ ইঁদুরকে এতটা ভয় পায়, ইমনকে না দেখলে বোধহয় স্বপন কখনোই টের পেত না। ইমনের হাল দেখে মনে হচ্ছে ভিডিও ক্লিপের কথা জিজ্ঞেস করলে এখনই বলে দেবে। তবুও একটাবার সোহানের অনুমতি নেওয়াটা জরুরি মনে করছে স্বপন। এখনই ভিডিওর ব্যাপারে জিজ্ঞেস করবে কিনা জানার জন্য ফোন করলো সোহানকে। সমুদ্রের পাড়ে মায়ের হাত ধরে খালি পায়ে হাঁটছে সোহান। বাচ্চাদের মতো কিছুক্ষণ পরপরই সমুদ্রের দিকে দৌড়ে যাচ্ছে মায়া। পানিতে নেমে লাফালাফি করে আবার দৌড়ে এসে সোহানের হাত ধরে হাঁটছে। শরীরের অর্ধেক ভিজে গেছে মায়ার। অন্যদিকে সময় হলে এভাবে ভেজা কাপড়ে সোহান কখনই ঘুরতে দিত না ওকে, কিন্তু আজ বাদ সাধছে না। ওকে ওর মতো করে উপভোগ করতে দিচ্ছে। পকেটে থাকা ফোনটা বাজছে সোহানের। ফোন বের করে দেখলো স্বপন কল করেছে। হ্যাঁ স্বপন, খবর কি? ভাই, ইঁদুরকে একটা মানুষ এত ভয় পায়? সে পায়। বলছে তো যা চাই দিয়ে দিবে। ভিডিওর কথা জিজ্ঞেস করবো? এখনই না, আরো ভয় দেখাও। ভয়ের জন্য যাতে মাথা থেকে অন্য সবকিছু বেরিয়ে যায়, তাহলেই ভিডিও কোথায় কোথায় আছে স্বীকার করবে। আর নয়তো 1-2 কপি নিজের কাছে রেখে বাকিগুলোর কথা বলবে। আচ্ছা ভাই। স্টোর রুমের উল্টো দিকে যে রুমটা আছে সেটাতে ঢুকো। বড় একটা সুটকেস দেখতে পাবে, ওটার ভিতরে অনেক কিছু আছে, চাইলে সেখান থেকে কিছু কাজে লাগাতে পারো। জি ভাই। পানিতে নেমে লাফাচ্ছে মায়া। সোহানের কথা কিছুই শুনেনি সে। ইমনের ব্যাপারে আরেকটু জানতে পারলে ভালো ছিল। মায়াকে এই মুহূর্তে জিজ্ঞেস করাটা কি উচিত হবে? ইমনের কথা জিজ্ঞেস করলে তো মনটা খারাপ করে ফেলবে। না জিজ্ঞেস করলেও হচ্ছে না। দুদিনের বেশি এখানে ইমনকে আটকে রাখা যাবে না। যা করার দুদিনের মধ্যে শেষ করতে হবে। মায়া এসে সোহানের হাত জড়িয়ে ধরে হাঁটতে লাগলো। 7-5 ভাবতে ভাবতে মায়াকে জিজ্ঞেস করে ফেললো সোহান। মায়া, হুম। মন খুব ভালো। অনেক। একটা কথা জানার ছিল। জিজ্ঞেস করে ফেলুন। ইমন আর কি ভয় পায়? সোহানের প্রশ্নে থমকে দাঁড়ালো মায়া। মুখের হাসিটা মিলিয়ে গেল মুহূর্তে। সোহানের দিকে বেশ বিরক্তি নিয়ে তাকিয়ে আছে। একটা মানুষকে স্মরণ করা কি খুব জরুরি? হ্যাঁ জরুরি, তাই তো জিজ্ঞেস করছি। আপনি কি আমার সাথে ভালো সময় কাটাতে এসেছেন নাকি আমার অতীত নিয়ে টানাটানি করতে এসেছেন? এটা কেমন প্রশ্ন মায়া? কখনো দেখেছো প্রয়োজন ছাড়া তোমার অতীত নিয়ে ঘাটতে? ঘাটেননি, তবে এই মুহূর্তে কেন? অন্য কোনো সময় তো জানতে চাইতে পারতেন। সোহানের হাতটা ছেড়ে নিজের মতো হেঁটে চলেছে মায়া।
পেছন পেছন আসছে সোহান। মায়ের রাগ করেছে। মায়াকে ইমনের ব্যাপারে কিছু জানাতে চাচ্ছে না সোহান। পুরো ব্যাপারটা মায়ের কাছ থেকে চেপে যাবে। কয়েক মিনিট এভাবে হেঁটে চলছিল ওরা দুজন। কিছুক্ষণ পর মায়া এসে মুখ গোমড়া করে সোহানের হাত জড়িয়ে ধরলো। ওই লোকটার ওপর থেকে নিচে তাকাতে ভয় পায়। লোকটার নাকি মাথা ঘুরে বমি হয়। তুমি জানো কিভাবে? একবার এক হোটেলে নিয়ে গিয়েছিল, 9 তলায় একটা রুম বুক করেছিল। রুমে যেয়ে দেখি এক পাশের জানলার পর্দা খোলা। আমাকে বলল জলদি পর্দাগুলো আটকে দিতে। আমি যখন পর্দা আটকাচ্ছিলাম তখন আমাকে বলেছিল উনি নাকি খুব বেশি উপর থেকে নিচে তাকাতে পারে না, বুক ধরফর করে, দম বন্ধ হয়ে আসে, মাথা ঘুরায়, বমি হয়। রাগ হয়েছে খুব? হ্যাঁ। আসো আদর করে দেই। লাগবে না। সত্যি লাগবে না? খিলখিল করে হেসে উঠল মায়া। সোহানের হাত ছেড়ে ফের দৌড়ে চলে গেল সমুদ্রের পানিতে পা ভেসাতে। রতনের রুমের ফ্লোরে পড়ে থাকা সুটকেসটা খুলল স্বপন। অনেক কিছুই আছে এটাতে, স্ক্রু ড্রাইভার, ড্রিল মেশিন, আরো অনেক কিছু। কিছুক্ষণ চিন্তা ভাবনা করে ড্রিল মেশিনটা হাতে নিল। এটা নিয়ে এখন ইমনের রুমে যাবে সে। এখানে সঙ্গে করে আরো 5 জনকে এনেছে স্বপন। বাসার ড্রয়িং রুমে তারা টিভি দেখছে। সেখান থেকে বাসারকে ডেকে নিয়ে এসে স্টোর রুমে গেল। দরজা খুলে ইমনের মুখোমুখি দাঁড়ালো স্বপন আর বাসার। ইঁদুরগুলো তখনও ছোটাছুটি করছে। বাসারের হাতে একটা মোটা লাঠি। এটা দিয়ে ইঁদুরগুলোকে রুম থেকে সরাচ্ছে সে। প্রচন্ড রকমের হাঁপাচ্ছে ইমন। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। মনে হচ্ছে যেন শরীরের সমস্ত শক্তি শেষ। ভাই, এক গ্লাস পানি হবে? বাসার এই শালারে ফুটা কর্ম কই? বুকে নাকি মাথায়? ফুটা করবেন মানে? এই আপনার ড্রিল মেশিন কেন এনেছেন? তোরে ফুটা কইরা ঝাঁঝরা বানাবো। ভাই, মুখটা ভালো করে ডিজাইন করেন, যাতে লাশ কেউ চিনতে না পারে। বাচ্চাদের মতো কাঁদতে শুরু করেছে ইমন। ভাই, আমি কি করেছি ভাই? তুই ভিডিও করছিস? আমি কিচ্ছু করিনি ভাই, আমাকে যেতে দিন। দিমু তো, তোর আগে ছিদ্র করি, এরপর। বিশ্বাস করেন ভাই, আমি কিচ্ছু করিনি। আমাকে এভাবে মারবেন না প্লিজ। মায়ের ভিডিও করস নাই? কান্না থামিয়ে একটা দীর্ঘশ্বাস নিল ইমন। মায়া, হ্যাঁ, মায়ের ভিডিও ক্লিপ আছে ওর কাছে। তার মানে এরা মায়ের লোক? না না, মায়া না, বোধহয় মায়ের হাজবেন্ডের লোক। তার বইয়ের পিছনে ওর অপরাধে লোক পাঠিয়েছে ওকে খুন করার জন্য। ভাই, ভিডিও ক্লিপ আমি দিয়ে দিব, আমাকে ছেড়ে দিন। তোরে দেওয়া ভরসা নাই। নিজের কাছে 1-2 কপি রাইখা বাকি কপি আমারে দিবি। এরপর আবার ওই ভিডিও নিয়ে তামাশা করবি। 2 দিন পর পর বায়োস্কোপ দেখার টাইম নেই। এর চেয়ে ভালো তোরেই শেষ করে দে। ওই বাসার মেশিন চালু কর। আগে কপালের মাঝখান বরাবর দিবি। প্রচন্ড শব্দ করতে থাকা ড্রিল মেশিনটা ইমনের দিকে এগিয়ে যাচ্ছে। ইমনের মনে হচ্ছে যেন এই মেশিন কপালে ঠেকার আগে ওর দম আটকে মরে যাবে। চিৎকার করে বলছে, আমি সব ক্লিপ দিয়ে দেব, আমাকে মেরো না। ড্রিল মেশিনের আওয়াজে সেই চিৎকারের আওয়াজ চাপা পড়ে যাচ্ছে। শালার পোয়া করছো কি? ড্রিল মেশিন বন্ধ করে প্রচন্ড বিরক্তি নিয়ে ফ্লোরের দিকে তাকিয়ে ইমনকে প্রশ্ন করলো বাসার। কিরে, সমস্যা কি? ভাই, শালাই মুতছে। ফ্লোরে তাকালো স্বপন। গলা ফাটিয়ে হো হো করে হাসছে সে। কিরে বেটা, কি করলি তুই? মরণরা তো ভয় পাস, আকাম করার সময় হুঁশ থাকে না। ধুর, এটা কিছু হইল? এইগুলো পরিষ্কার করবে কে এখন? ওই টুনু, টুনু। স্বপনের আওয়াজ পেয়ে ড্রয়িং রুম থেকে ছুটে এলো টুনু। কি ভাই? রান্না করে কি দেখ তো, ট্যানা ট্যানা কিছু আছে নাকি? খারান দেহি। চেয়ারে মাথা ফেলে চোখ বন্ধ করে রেখেছে ইমন। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে সে। স্বপন আর বাসারের হাসি কোনোভাবেই থামছে না। পাগলের মতো হেসেই যাচ্ছে ওরা। রান্না করতে গিয়ে ফ্লোর মোছার কাপড় নিয়ে এলো টুনু। কাপড় হাতে নিয়ে দরজায় দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, কি করুম এটা দিয়া? ফ্লোরটা মোস। পানি ফেলাইলো কি? পানি না বেটা, শরবত। লেবুর শরবত? না, লবণের। ফ্লোর মোছার জন্য নিচে বসতে মৃদু বাজে গন্ধ নাকে এসে ঠেকলো টুনু। ফ্লোরে পড়ে থাকা পানির দিকে নাক খানিকটা এগিয়ে নিল ভালোভাবে বোঝার জন্য গন্ধটা কিসের। সাথে সাথে মাথা ঝাড়া দিয়ে সেখান থেকে সরে এলো টুনু। ওই মিয়া, এটা তো মুত, আমারে শরবত কইলেন কে? সমুদ্রের মাতাল হাওয়ায় জানালার পর্দাগুলো উঠছে। জানালার পাশেই দেওয়ালের সাথে পিঠ থেকে দাঁড়িয়ে আছে মায়া। পরনে কালো রঙের নেটের শাড়ি। এখানে আসার আগে মায়ের লাগেজে শাড়িটা রেখে দিয়েছিল সোহান। শাড়ির উপরে ছিল ছোট্ট একটা চিরকুট। আজ রাতে পরিটাকে কালো শাড়িতে দেখতে চাই। সমুদ্রের পাড় থেকে ফিরে কালো শাড়িটা গায়ে জড়িয়ে হালকা সেজ নিল মায়া। রুমের দরজার বাইরে সোহান দাঁড়িয়েছিল। সে অনেকটা সময় দরজার বাইরে অপেক্ষা করেছে কালো শাড়িতে একটা পরীকে দেখার জন্য। মানুষটা ধীর পায়ে এগিয়ে আসছে ওর দিকে। চোখে মাদকতা চিকচিক করছে মানুষটার। হৃদস্পন্দন বাড়ছে মায়ার। দেখো ভাই, ভিডিও ক্লিপ চেয়েছিলেন, দিয়ে দিয়েছি, সব দিয়েছি।
তোমার লোকেরা তো আমার বাসা পুরোটাই খুঁজে দেখেছে, আর কোথাও নেই। বিশ্বাস করো, আমাকে যেতে দাও প্লিজ। দিমু তো। এখন তোরে সোজা উপরে পাঠামো। ভাই, আমি আর জীবনেও মায়ের পিছু নিব না। আমাকে আমার মতো যেতে দাও। তোরে দিয়া ভরসা নেই, ওই মানিক শালার মুখটা বাদ কোলে নে, ছাদের উপরে যাবো। এই না না, ভাই, টাকা লাগলে বলো, আমি দেই। আমার যা আছে সব দিয়ে দিব। আমাকে যেতে দাও। বিশাল দেখি মানিক হাসতে হাসতে ইমনের মুখে স্কচ টেপ লাগিয়ে তাকে বড় একটা ড্রামের ভেতর ঢুকিয়ে নিল। টুনু আগে ভাগে যেয়ে সিঁড়ির লাইট অফ করে দিয়েছে। টুনু আর মানিক ড্রামটা নিয়ে লিফটে উঠে গেল। বাকিরা সিঁড়ি বেয়ে উপরে উঠে আসছে। টুনু আর মানিক ধরাধরি করে ড্রামটা ছাদে নিয়ে এসেছে। ইমনকে ড্রামের ভেতর থেকে টেনে বের করেছে ওরা। ওই বিল্লাল, তুই এখানে আয়, তুই আমি মিলা ধইরা নিচে ফেলাই। ইমনের মুখটা এখনো খোলা হয়নি, দু চোখ বেয়ে অঝরে পানি ঝরছে তার। চোখে বেঁচে থাকার আকুল আবেদন দেখা যাচ্ছে। খুব করে কিছু বলতে চাচ্ছে সে, কিন্তু সামনে থাকা লোকগুলো কিছু বলার সুযোগ না দিয়ে ওর দুই পায়ে দুজন ধরে উল্টো করে ঝুলিয়ে দিল ছাদের রেলিং এর বাইরে। নিঃশ্বাস নিতে প্রচন্ড কষ্ট হচ্ছে, চোখ মেলে রাখতে পারছে না। বুকে পিঠে চাপ লেগে গেছে বাজে ভাবে। ইমন বুঝে গেছে জীবনের শেষ প্রান্তে এসে গেছে সে। এই তো আর কিছু মুহূর্ত, এরপর সে আর এই দুনিয়ার বাসিন্দা হিসেবে বিবেচিত হবে না। জীবনের সমস্ত পাপগুলো যেন একের পর এক সারি ভেদে চোখের সামনে ভেসে উঠছে। ভাই, তারে একটা সুযোগ দেন। রেলিং এর ধারে দাঁড়িয়ে কথাটা বলল টুনু। এই মুহূর্তে টুনুকে ফেরেস্তা মনে হচ্ছে ইমনের। মনে হচ্ছে একদম কলিজার ভেতর টুনুকে সযত্নে ঢুকিয়ে রাখতে। এটা হইলো ভাইরাস, বাঁচায় রাখলে অসুবিধা আছে। তবুও ভাই, শুধরানোর একটা সুযোগ অন্তত দেন। যদি আবার কোনো কাহিনী করে? তখন না হয় মাইরা ফেলায়েন। তারে আমরা চোখে চোখে রাখমু। উল্টাপাল্টা কিছু করলে ওই দিনই শেষ কইরা দেবো। দেখ, আমি রিস্ক নিতে চাই না। ভাই, কেন জানি মায়া লাগতাছে, সাইরা দেন না ভাই। তুই এমন করতেছস কেন, একটু কইবি? এত পেটিক জাগতেছে কেন? জানি না ভাই। কেমনটা লাগে? কিরে বিল্লাল, কি করমু? সোহান স্যার রে কি কইবেন? সেটাই তো কথা। ভাই, সোয়ান স্যারে বলমু তারে মাইরা ফেলাইছি। বেকুবের মতো কথা কইস না তো। এই ব্যাটারে রাস্তাঘাটে দেখলে আমাকে শেষ কইরা ফেলায়। সে অন্য কোথাও চইলা গেলেই তো হইব। ইমনকে আবার টেনে উপরে তুলল স্বপন আর বিল্লাল। ফ্লোরে দুপা ছড়িয়ে বসে আছে ইমন। মুখ থেকে স্কচ টেপ খুলে দেওয়া হয়েছে। মাথা ভীষণভাবে ঘোরাচ্ছে তার। নিঃশ্বাস নিচ্ছে জোরে জোরে। খানিক বাদে বমি করতে লাগলো ইমন। শালায় কি শুরু করছে? একটু আগে মুতলো, এখন আবার বমি করতেছে। খবিস একটা। ভ্রুকুচকে ইমনের দিকে তাকিয়ে কথাগুলো বলল বাসার। ওই, তোর বমি করা হইছে? উপরে নিচে মাথা নাড়লো ইমন। দেখ, সোহান স্যার কইছে তোরে মাইরা ফালাইতে। টুনুর মায়া লাগতেছে দেখা তোরে ছাড়তাছে। কথা হইলো তুই এই দেশে থাকতে পারবি, তোর দেশ ছাড়া যাইতে হইব। সোহান স্যার যদি দেখে তুই বাইচা আসোস, তাইলে তোরে তো মারবই, সাথে আমগরেও শেষ কর। আমি চলে যাব ভাই। আমি থাকবো না এখানে। মায়ের কাছ থেকে বহু দূরে চলে যাব। ঠিক কইতেছস? সত্যি ভাই। হাউমাউ করে কাঁদতে লাগলো ইমন। ওর বিশ্বাস হচ্ছে না ওকে ছেড়ে দেওয়া হবে। ওই মানিক, যা গাড়ি নিয়ে আসে, বাসায় দেয়া এটারে। ওই ওর, যা ওর লগে যা, আর যা কইছি তা যেন মনে থাকে। ইমন উঠে টুনুকে শক্ত করে জড়িয়ে ধরলো। কিভাবে কৃতজ্ঞতা জানাবে ভেবে পাচ্ছে না, তাই চুপ করে ওকে ঝাপটে ধরে রেখেছে। হইছে হইছে, সারে না মারে। ভালা হইয়া যাইয়েন। মাইয়া মানুষের পিছে ঘোরা ভালো না। মন্দ কাম, এইসব কাম আর কইরেন না। ইমন কিছু বলল না। টুনুর দিকে একবার কৃতজ্ঞতা ভরা নজরে তাকিয়ে মানিকের পিছু পিছু চলে গেল। মানিকের সাথে বাসার কেউ পাঠিয়েছে স্বপন। ইমন যাওয়া মাত্রই সবাই হু হু করে হেসে উঠল। টুনু বলল, সোয়ান স্যার এটারে বাঁচাইয়া রাখতে কইলো কেন? মাইরা ফেলাইলেই তো ভালো হইতো। না, সোহান ভাই সব ক্যাসালে জড়াইব না। ফোন করলে ক্যাসাল সামাল দিতে কষ্ট হয়ে যেত। সোয়ান স্যাররে ফোন কইরা বলেন, খেল খতম। দেখ। ভোর হয়ে আসছে। হেলান দিয়ে বসে আছে সোহান। ওর কোলে মাথা রেখে ঘুমোচ্ছে মায়া। কল এসেছে স্বপনের। এতক্ষণ যাবত এই কলটার জন্য অপেক্ষা করছিল। অবশেষে অপেক্ষার অবসান ঘটল। কাজ হয়েছে? হ্যাঁ ভাই, খুব ভয় পেয়েছে। ক্লিপগুলোর ফোনের মেমোরি আর 2টা পেন ড্রাইভে ছিল, সব পুড়ে ফেলেছি। পুরো বাসা ভালোভাবে চেক করেছো তো? হ্যাঁ, চেক করেছে। ওর কাছে আর কোনো কপি নেই। দেশ ছেড়ে চলে যাওয়ার শর্ত দিয়েছো? হ্যাঁ, দিয়েছি। রাজি হয়েছে। দেশ ছেড়ে দিবে, এ ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারেন। আর যদি না যায় তখন অন্য কোনো স্টেপ নেব। আচ্ছা স্বপন, থ্যাঙ্কস এ লট। ভাই, যে কোনো প্রয়োজনে আমাকে ডাকবেন, যতটা সম্ভব হেল্প করার চেষ্টা করব। ঠিক আছে, রাখি।
ঘুমাবো এখন। আচ্ছা। সোহানের এই মুহূর্তে মনে হচ্ছে মাথা থেকে 1 মণ ওজনের পাথর সরেছে। প্রচন্ড রিল্যাক্স লাগছে। এবার একটু শান্তিমতো ঘুম দেওয়া যাবে। মায়ের মাথাটা খুব সাবধানে বালিশে রেখে ওর পাশে শুয়ে পড়ল সোহান। মায়াকে পরম মমতায় জড়িয়ে ধরল সোহান। সব ধরনের অতীত থেকে আগলে রাখতে চায় মেয়েটাকে। এতটুকু বয়সে অনেক সহ্য করেছে মেয়েটা, আর না। এবার ওকে মাথা উঁচু করে বাঁচতে শেখাতে হবে। রাত 12:10। আজ মায়া সোহানের দ্বিতীয় বিবাহ বার্ষিকী। পাশাপাশি চেয়ারে অ্যাপার্টমেন্টের ছাদে বসে আছে দুজন। রেলিং এর উপরে রাখা কফির মগ থেকে ধোঁয়া উঠছে। 2 বছর কেটে গেল, তাই না? 2 বছর। ভালো সময় হয়তো খুব দ্রুতই চলে যায়। টেরই পাইনি কোথা থেকে 2 বছর চলে গেল। প্রতিটা সময়, প্রতিটা মুহূর্ত আমার কাছে স্বর্গীয় ছিল। নতুনভাবে নিজেকে আবিষ্কার করেছি। কখনো ভাবিনি জীবনটা এইভাবে ঘুরে দাঁড়াবে। যখনই আয়নার সামনে দাঁড়াই, তখনই মনে হয় নতুন কেউ। এই আমি তো সেই আমি না। আয়নার সামনে এখন যে দাঁড়িয়ে আছে, সে সোহানের মায়া, তার নিজের মন মতো সাজানো কেউ। চেয়ার নিয়ে আরো খানিকটা মায়ের গা ঘেঁষে বসলো সোহান। এক হাতে শক্ত করে মায়ের কাঁধ ঝুড়িয়ে ধরলো, অন্য হাত বাড়িয়ে কফির মগটা হাতে নিল সোহান। কফির মগে চুমুক দিয়ে মায়ের কানে নাক ঘষে বলল, ভালোবাসি। আজ কলেজ যায়নি মায়া। সারা রাত ছাদে কাটিয়ে এসে ভোরের দিকে সোহানের বুকে মুখ গুজে ঘুমিয়েছে। আজ গোটা দিনটা সোহানের জন্য বরাদ্দ রাখবে। তুমি কি জানো অনিকার কি হয়েছে? চমকে গিয়ে ফোনের স্ক্রিনে তাকালো মায়া। কে ফোন করেছে? স্ক্রিনে আনিকার মায়ের নাম্বারটা ভেসে উঠেছে। তড়িঘড়ি করে আবার ফোনটা কানে লাগালো। জি আন্টি, কি বলছিলেন? গতকাল রাত থেকে আনিকার রুমের দরজা লক করে বসে আছে। ভোরের দিকে ওর রুম থেকে কান্নাকাটির আওয়াজ পাচ্ছিলাম। ও চিৎকার করে কাঁদছিল আর কারোর সাথে ফোনে কথা বলছিল। খুব করে কাউকে রিকোয়েস্ট করছিল আমার সাথে এরকম করো না, আমাকে ছেড়ে যেও না। আমাদের সম্পর্ক কতটা গভীর সেটা বোঝার চেষ্টা করো। তুমি কি কিছু জানো ওর কি হয়েছে? মায়া শোয়া থেকে উঠে বসলো, বলল, আন্টি, আপনি আগে কান্না বন্ধ করুন। আমি ওকে ফোন দিয়ে দেখি ওর কি হয়েছে। ও কোন ধরনের রেসপন্স করছে না। সকালবেলা চেঁচামেচির পর থেকে বিগত 1 ঘন্টা ধরে ওর কোনো সাড়া শব্দ নেই। অনেক ডেকেছি, আমার বড় মেয়েকে দিয়ে ফোন করেছি, কোনো লাভ হয়। ও আমার বড় মেয়ের ফোন রিসিভ করেনি। এমনকি ভেতর থেকে একটা আওয়াজও পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে আন্টি, আমি আপনাদের বাসায় আসছি। তড়িঘড়ি করে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল মায়া। সোহানকে কিছু না জানিয়ে আনিকার বাসার উদ্দেশ্যে বের হয়ে গেল। মাঝপথে যাওয়ার পর ফের আনিকার মায়ের ফোন এলো। ফোনটা কানে লাগাতেই ওপাশ থেকে হাউ মাউ করে কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে। আমার মেয়েটা শেষ। আঁতকে উঠল মায়া। কি বলেন আন্টি? ওপাশ থেকে আর কোনো সাড়া পাওয়া গেল না, শুধুমাত্র কান্নার আওয়াজ ছাড়া। প্রচন্ড চেঁচামেচির আওয়াজ আসছে ওপাশ থেকে। 10-15 সেকেন্ড পর কলটা কেটে গেল। কলটা কেটে যাওয়ার পর আরো 5 বার ট্রাই করলো মায়া, কিন্তু ওপাশ থেকে ফোনটা কেউ রিসিভ করেনি। আনিকার বাসায় গিয়ে দেখলো দরজায় তালা লাগানো, বাসায় কেউ নেই। পাশের ফ্ল্যাটে নক করলো আনিকাদের খবর নেওয়ার জন্য। দরজা খুলে একজন মাঝবয়সী মহিলা জিজ্ঞাসু দৃষ্টিতে মায়ের দিকে তাকালো। জি, কাকে চাচ্ছেন? পাশের ফ্ল্যাটের আনিকা। ওরা কোথায় কিছু জানেন? হ্যাঁ, এই তো 7-8 মিনিট আগে দেখলাম ধরাধরি করে ওর বাবা, ভাই আর আমাদের বাসার দারোয়ান ওকে হসপিটাল নিয়ে যাচ্ছে। ওর নাক থেকে ব্লিডিং হচ্ছিল। বোধহয় সুইসাইড অ্যাটেম্প্ট নিয়েছে। আন্টি, আন্টি কোথায়? উনিও ওদের সাথেই গিয়েছে। কোন হসপিটাল জানেন কিছু? না, এই ব্যাপারে তো আমি কিছু জানি না। ভালো হয় যদি আপনি ওদেরকে ফোন করে জানান। আমি তো ওর নাম্বারে অনেকবার ট্রাই করেছি, কিন্তু উনি ফোনটা পিক করছেন না। আপনি কি আনিকার ভাই অথবা বাবা কারো নাম্বারটা আমাকে দিতে পারবেন? আচ্ছা, তুমি দাঁড়াও, আমার ফোনটা নিয়ে আসছি। খুব দ্রুত গতিতে ঢাকা মেডিকেলের দিকে ছুটছে মায়ের গাড়ি। নিঃশব্দে চোখের পানি ফেলছে ও। 15 মিনিট আগে আনিকার ভাইয়ের কাছ থেকে জানতে পেরেছে আনিকাকে ঢাকা মেডিকেলে নেওয়া হচ্ছে। হসপিটালের বেডে শুয়ে আছে আনিকা। মাথার কাছে দাঁড়িয়ে আছে আনিকার পরিবারের সদস্যরা। ঘন্টা 3 আগে জ্ঞান ফিরেছে ওর। পুরো 3 ঘন্টা পর মেয়েটার জ্ঞান ফিরেছে। ঘুমের ওষুধ খেয়েছিল। কেন খেয়েছিল সে ব্যাপারে কিছু জানা নেই পরিবারের সদস্যদের। রুমের বাইরে বসে আছে মায়া। মুখোমুখি চেয়ারটাতে বসে আছে সোহান। সকালে ঘুম থেকে উঠে মায়াকে যখন বাসার কোথাও খুঁজে পাচ্ছিল না, তখন শামীম এসে জানালো মায়া ঘুম থেকে উঠে নাস্তা না করে কোথাও তড়িঘড়ি করে বের হয়ে গেল। কোথায় গেছে সে ব্যাপারে জানা নেই শামীমের। অবশেষে মায়াকে ফোন করে জানতে পারলো আনিকার কথা। খবরটা পেয়ে হসপিটালে চলে এলো সোহান। প্রিয়তমা স্ত্রীর পরম প্রিয় বান্ধবী হলো আনিকা। নিশ্চয়ই এতক্ষণে মায়ার হাল বেহাল হয়ে গেছে, তাই ওকে সঙ্গ দিতে সোহানের এখানে আসা। আপাতত দুজনেই চুপচাপ বসে আছে, কারো মুখে কোনো কথা নেই। কেবিনের দরজায় এসে দাঁড়ালো আনিকার ভাই।
বলল, জি ভাইয়া। এক কাজ করো, তুমি বাসায় চলে যাও। অনেকক্ষণ হলো এখানে এসেছো। ভাইয়াও কাজ ফেলে এখানে বসে আছেন। তাছাড়া আনিকা তো ভালো আছে। শুধু শুধু কষ্ট করে এখানে বসে থেকো না। কিসের কষ্ট, কি যে বলেন না। আমি থাকি এখানে, সমস্যা নেই। আমরা আছি তো, তুমি চিন্তা করো না। না ভাইয়া, আমি তোমাকে যেটা বলি সেটা শোনো। আনিকাকে বোধহয় কাল রিলিজ করে দিবে। তুমি কাল বাসায় চলে এসো। 2-3 দিন আনিকার সাথে সময় কাটিয়ে যেও, ওর ভালো লাগবে। তাছাড়া তোমার সাথে ওর ব্যাপারে কথাও আছে। তুমি বাসায় আসলে ঠান্ডা মাথায় সেসব শুনবো। জি। ভাইয়া, আপনার কোনো আপত্তি নেই তো মায়া যদি 2-3 দিনের জন্য আমাদের এখানে থেকে আসে? আরে না, সমস্যা হবে কেন? মায়েরও অনেকদিন হয় কোথাও গিয়ে একটু বেড়ানো হচ্ছে না, পড়া, বিজনেস, সংসার সব মিলিয়ে বেচারি একদম হাঁপিয়ে যাচ্ছি। একটু ব্রেক দরকার। ভালোই হবে 2-3 দিন আপনাদের ওখান থেকে বেরিয়ে আসলে। মায়ার মাইন্ড রিফ্রেশ হবে, আনিকাও সঙ্গ পাবে। তাহলে মায়া, আনিকাকে রিলিজ করে বাসায় নেওয়ার পর তোমাকে ফোন করে জানাবো। জি, আমি ওর কাছ থেকে বিদায় নিয়ে আসি। যাও। কেবিনের দরজা ঠেলে ভেতরে গেল মায়া। আনিকা চোখ বন্ধ করে শুয়ে আছে। আনিকার কপালে হাত রাখলো মায়া। আনিকা, আমি আসি, কাল তোর সাথে দেখা হবে। চোখ বন্ধ রেখে মায়ার হাতের কবজি চেপে ধরলো আনিকা। ফু পাচ্ছে সে, চোখের কোণ বেয়ে পানি ঝরছে। কাঁদবি না তো, তোকে কাঁদতে দেখলে কষ্ট হয়। এই, তোকে না করেছি কাঁদতে। ও কিভাবে পারলো? চুপ, শুনবো, সব শুনবো। এখন না, কাল যাব তোর বাসায়, 3-4 দিন থাকবো তোর সাথে, তখন সব শুনবো। সত্যি আসবি তো? হ্যাঁ, আসবো। রেস্টুরেন্টে চুপচাপ বসে খাবার খাচ্ছে মায়া আর সোহান। এভাবে চুপ করে বসে থাকতে ভালো লাগছে না সোহানের। মায়াকে স্বাভাবিকভাবে কথা না বলতে দেখলে ভেতরটা উসকুস চলতে থাকে। নীরবতা ভেঙে কথা বলতে শুরু করলো সোহান। খাবারটা বেশ ভালো, তাই না? হুম। আরো কিছু অর্ডার করব? আরে না, পাগল নাকি? কে খাবে এত খাবার? আমার গিফট কোথায়? বাসায় আলমারিতে আছে। কি কিনেছো? বাসায় যেয়ে দিয়ে দিব, তখন দেখে নিবেন। শুনো না, হুম। মনটা খারাপ করে রেখো না তো, ভালো লাগে না তোমাকে এভাবে দেখতে। জানি তোমার মনটা খারাপ, তবু ভালো লাগছে না তোমাকে এমন মন মরা দেখতে। হাসি না আসলে কি করব? ঠিক আছে, হাসি আসছে না, কিন্তু কথা তো বলতে পারো। কথা বলো আমার সাথে। ভালো আছেন? খুব প্রিয় কেউ যখন ভালো থাকে না, তখন আমি কি করে ভালো থাকি? আসলে ওর জন্য চিন্তা হচ্ছে। আচ্ছা, ও এমন করলো কেন? পুরো ঘটনা জানি না, তবে আন্দাজ করতে পারছি। কি? একজনের সাথে প্রেম চলছে 3 বছর যাবত। নাম শোভন। সিরিয়াস পর্যায়ের প্রেম। এতদিন শোভন ভাই বিয়ে করব বলে পাগল করে ফেলেছিল। আনিকাও সেসব শুনে একদম আহ্লাদে গদগদ। তারপর? মাস 3 আগে শুনেছিলাম উনি আনিকাকে প্রস্তাব দিয়েছে ফিজিক্যালি ইনভলভ হওয়ার জন্য। আনিকা দোটানায় ভুগছিল ব্যাপারটা নিয়ে। আমার সাথে শেয়ার করলো। আমি ওকে কড়া গলায় না করেছি, এমন কিছু যেন না করে। আমার না শুনে জিজ্ঞেস করলো না করেছে কেন। শোভন ভাই তো ওকে বিয়ে করবেই, তাহলে অসুবিধা কোথায়? তখন ওকে বোঝালাম এই লোকের সাথে বিয়ে হবেই তার গ্যারান্টি কি? নাও তো হতে পারে। লোকটা যে 2 দিন পর পর পরিবর্তন হবে না তার কি কোনো নিশ্চয়তা আছে? আর ভাগ্য নামে কিছু আছে, ভাগ্যে যদি বিয়েটা না লেখা থাকে তাহলে কি বিয়ে সম্ভব? ভাগ্যে কি আছে তা তো আর কেউ জানে না। এরপরও কি ও তোমার কথা মেনে নিয়েছে? হুম, মেনেছিল তো। আমি ওকে কয়েক দফা জিজ্ঞেস করেছি এ ব্যাপারে। ও প্রতিবারই বলেছে ওরকম কোনো সম্পর্কে ও জড়ায়নি। তবে মাস 3 যাবৎ লক্ষ্য করছি শোভন ভাইয়ের সাথে ওর বেশ ঝামেলা যাচ্ছে। মন মেজাজ বেশ খারাপ থাকে। পুরো ঘটনা বলে না ওনার সাথে ওর কি হয়েছে। পুরো ঘটনা হলো, তোমার বান্ধবী মিথ্যা বলেছে। ছেলে মজা নিতে এসেছে, মজা পেয়েছে। এখন তোমার বান্ধবীর আর কোনো প্রয়োজন নেই, তাই ব্রেকআপ করতে যাচ্ছে অথবা করে ফেলেছে। আমারও তাই মনে হচ্ছে। ব্যাপারটা আরো আগে সন্দেহ হয়েছিল, কিন্তু ও স্বীকার না করলে কি করব বলো? সেটাই, অস্বীকার করলে তো আর কিছু করার নেই। টেনশন নিও না তো, সব ঠিক হয়ে যাবে। আজ আমাদের অ্যানিভার্সারি, অথচ আমি অন্য চিন্তায় ডুবে আছি। সরি, আসলে চিন্তাটা মাথা থেকে ঝাড়তে পারছি না। তুমি তো এই স্বভাবেরই। মাথায় কোনো পোকা ঢুকলে সেই পোকা মাথার মধ্যে নড়াচড়া করতেই থাকে। আনিকা মায়ার বান্ধবী, ওকে নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। আনিকা কোনো ক্ষতিকারক পদার্থ নয়। হুদায় ওকে নিয়ে টেনশন করবেন না, নিশ্চিন্তে গল্প পূরণ। আর আনিকাকে গল্পে কেন এনেছি সেটা পরেই বুঝ। আনিকার রুমের সাথে লাগোয়া বারান্দাটা দক্ষিণমুখী। প্রায় সারাটা দিন ধরে মাতাল হাওয়ার আনাগোনা থাকে এ বারান্দাটাতে, বিশেষ করে রাতের বেলায়। রাতের খাবার সেরে বারান্দায় বসে আছে আনিকার মায়া। খুব মনোযোগ দিয়ে আনিকার কথাগুলো শুনছে মায়া।
বিশ্বাস করেছিলাম ওকে, এতটা করেছি যে নিজের সম্মানটুকু ওর হাতে তুলে দিতে দ্বিধা করিনি। কতটা বিশ্বাস করলে একটা মেয়ে মানুষ তার প্রেমিকের সামনে নগ্ন হতে পারে ভেবে দেখতো। আর ও কি করলো? বিশ্বাসটাকে পা দিয়ে পিষে ফেললো। দীর্ঘশ্বাস ছাড়লো মায়া। চাইলে এই মুহূর্তে আনিকাকে কড়া গলায় বলতে পারতো, তোকে না করেছিলাম, কেন গেলি? এ ধরনের প্রশ্ন করাটা মায়ের কাছে অদ্ভুত এবং অহেতুক মনে হয়। যা হয়ে গেছে তা তো আর বদলানো সম্ভব না। তাছাড়া তার কর্মফল তো সে ভুগছেই। নতুন করে তার কর্ম মনে করিয়ে দেওয়ার কি আছে? কিছুক্ষণ চুপ থেকে আবার বলতে শুরু করলো আনিকা। ওর সাথে যতবার রুম ডেটে গিয়েছি প্রতিবারই ওর কোনো না কোনো বন্ধুর বাসায় গিয়েছি। ওর বন্ধুরা জানতো ওর সাথে আমি। জানিস, সেই মুহূর্তে এই কথাটা একটা বারের জন্য মাথায় আসেনি। বদ্ধ রুমে আমি আমার প্রেমিকের সাথে কি করছি সেটা তো ওর বন্ধুরা জেনে যাচ্ছে। নিজেদের মধ্যে হয়তোবা আলোচনাও করছে, আমার আড়ালে হয়তোবা আমাকে নিয়ে নোংরা মন্তব্য করছে। আমার প্রেমিককে হয়তোবা জিজ্ঞেস করছে রুম ডেট কেমন ছিল। কেন মাথায় আসেনি আমি জানি না, সত্যিই জানি না। লাজ লজ্জার মাথা খেয়ে বসেছিলাম একদম। আর এখন মনে হলে গায়ে কাঁটা দিয়ে উঠছে। কিভাবে পারলাম ওর বন্ধুদের সামনে দিয়ে ওই রুমে যেতে? ওর বন্ধুরা জানতো কি কাজ করতে ওই ঘরটাতে আমি যাচ্ছি। অনেক মানুষই হয়তো আমার নিকৃষ্ট কাজের গল্পটা জানে। রাস্তা দিয়ে যখন হেঁটে যাই তখন হয়তো আমার আলায় আমাকে নিয়ে বাজে কথা বলে। গা ঘিন ঘিন করছে খুব, মনে হচ্ছে গায়ে আগুন লাগিয়ে দেই। কি করলাম আমি এটা? কেন করলাম? এতক্ষণ নিঃশব্দে কাঁদছিল আনিকা। শেষের কথাগুলো বলে ফুপিয়ে কাঁদতে লাগলো। মনে হচ্ছে যেন চাপা কষ্ট আর অপরাধ বোধটা ওর ফুসফুসটাকে দখলে নিয়ে নিয়েছে। কোনোভাবেই নিঃশ্বাসটা ফুসফুস অব্দি পৌঁছাচ্ছে না। দম আটকে যাওয়ার উপক্রম হচ্ছে। রুমে গিয়ে পড়ার টেবিলের উপর থাকা পানির বোতলটা নিয়ে এলো মায়া। আনিকার দিকে এগিয়ে দিয়ে বলল, একটু পানি খা। গলাটা বোধহয় শুকিয়ে এসেছে। ধীরে ধীরে পানি খাচ্ছে আনিকা। গলাটা সত্যি শুকিয়ে এসেছিল। পানি খাওয়া শেষে জোরে একটা নিঃশ্বাস নিল সে। এতক্ষণে মনে হচ্ছে নিঃশ্বাসটা ফুসফুস অব্দি একটু হলেও পৌঁছেছে। শোভন ভাই ব্রেকআপ কেন করতে চায়? কিছু বলেছে? হুম। কেন? আমাকে নাকি আর ভালো লাগছে না। আমার সবকিছুতেই নাকি বিরক্ত লাগে। আগের মতো ম্যাজিক নাকি আর খুঁজে পায় না। আর আমি আনস্মার্ট। ওর ভার্সিটিতে নাকি অনেক সুন্দর মেয়ে আছে, সেক্সি ফিগার দেখলেই নাকি চোখ জুড়িয়ে আসে। ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকলেও একঘেয়েমি আসবে না। বন্ধুদের গার্লফ্রেন্ডগুলো নাকি আমার চেয়ে হাজার গুণ ভালো। তাদের সামনে আমাকে পরিচয় করাতে লজ্জা লাগে। তুই সুইসাইড করতে চাচ্ছিলি কেন? কারণগুলো কি যথেষ্ট মনে হচ্ছে না? সারা শরীরে ওই মানুষটার স্পর্শ লেগে আছে, অবৈধ সম্পর্কের নোংরা স্পর্শ। মনে হলেই গা ঝাড়া দিয়ে ওঠে। সেই সাথে কিছু মানুষের নজরে আমি ইউজড মাল নামে পরিচিত হয়ে গেছি। আমার ভবিষ্যৎ কি বলতে পারবি? বাবা মা কি আমাকে ঘরে বসিয়ে রাখবে? কোনোদিনও না। 5-6 বছর পর ঠিকই বিয়ে দেবে। ততদিনে নিশ্চয়ই ওই নোংরা স্পর্শ মুছে যাবে না, গায়ে লেগেই থাকবে। সেই সাথে ইউজড মাল তকমাটাও। আমার পরিবারের রক্ষণশীলতা দেখে আমার হাজবেন্ড হয়তোবা ভাববে আমি অতি মাত্রার সতী মেয়ে। আমাকে নিয়ে ঘুরে বেড়াবে রাস্তাঘাটে। আমার সেই নোংরা ঘটনার সাক্ষীরা আমাদের দেখবে, নোংরা হাসি হাসবে আর বলবে, আরে এই মালটারে তো আমার বন্ধু কবেই খায়া দিছে। আর সেই মানুষটা যদি কখনো জানে আমি তো সতী না, মিথ্যা ভ্রমে সংসার করে গেছে উনি, তখন কি হবে বলতো? ভবিষ্যৎ অন্ধকার। ন্যূনতম আলো আমি দেখতে পাই না। যত ভাবি ততই মনে হয় অন্ধকারে গভীরে তলিয়ে যাচ্ছি। এমন মানুষের বেঁচে থাকার কি আদৌ কোনো মানে আছে? ভবিষ্যতে কি হবে তা তুই জানিস না, আমিও না। সেটা তো ভাগ্যের উপর নির্ভর করে। তোর স্বামী মানুষটা কেমন হবে তা আমি জানি না। তবে এটা কি জানিস, মানুষরূপী কিছু ফেরেশতা আছে। ফেরেশতাগুলো আমাদের জীবনে আসে একটা স্নিগ্ধ আলো নিয়ে। এমনও তো হতে পারে এমন একজন ফেরেশতা তোর জন্য অপেক্ষা করছে। মিথ্যা আশায় আমি দিন কাটাতে রাজি না। এগুলো নিয়ে হাতে মিথ্যা ছাড়া আর কিছু না। গল্প শুনবি আনিকা? আমার গল্প। কি গল্প শুনবো তোর? তুই যে কতটা সুখী তা আর নতুন করে কি শুনবো? সুখের আড়ালে ভয়ঙ্কর সত্যিটা শুনবি না? মানে? খানিকটা নড়ে চড়ে বসলো মায়া। নিজের অতীতটাকে কখনো কারো সামনে মেলে ধরেনি। মায়ার চকচকে দুনিয়ার সাথে পরিচিত মানুষগুলো জানেই না ওর অতীত কতটা কালো ছিল। আজ অনিচ্ছা সত্ত্বেও কালো অতীতটাকে নাড়া দিতে হবে।
কাছের মানুষটাকে সেই কালো অতীত থেকে অনেক কিছু শেখানোর আছে। খোলা চুলগুলো খোপা করে নিল মায়া। বারান্দার বাইরে তাকিয়ে বলল, আনিকা, আমি একজন প্রস্টিটিউট ছিলাম জন্মসূত্রে। আমার মাও ছিল এই পেশায়। আনিকা ভ্রু কুঁচকে মায়ার দিকে তাকালো। একরাশ বিস্ময় আর প্রশ্নের ছোটাছুটি করছে ওর চোখে। মায়ার মাত্র বলা কথাগুলো বড্ড দোটানায় ফেলে দিয়েছে ওকে। কথাগুলো কি সত্যি নাকি বাজে কৌতুক ছিল সে হিসাব মেলাতে পারছে না। হুট করে যেন মনে হচ্ছে কান্নাটা আটকে গেছে, কষ্টের চাপ কমে গেছে। কি বললো মায়া এটা? অবাক হচ্ছিস খুব, তাই না রে? কেমন কথা বললি এটা? সত্যি বলেছি। আমার ঝলমলে দুনিয়াটা দেখলে কেউ বিশ্বাস করবে না আমার অতীত কতটা ফ্যাকাশে ছিল। সিরিয়াসলি তুই? নিজেকে নিয়ে, নিজের মাকে নিয়ে নিশ্চয়ই কেউ এমন নোংরা কাজ বা এমন নোংরা মজা করবে না। সোহান ভাই কি জানে এইসব? ওই মানুষটা আমাকে ওই পাড়া থেকে তুলে নিয়ে এসেছে, নিজের স্ত্রীর সম্মান দিয়েছে, আমাকে বাঁচতে শিখিয়েছে। তার বউ একজন প্রস্টিটিউট জানা সত্ত্বেও কোনো স্বার্থ ছাড়া অকারণে ভালোবেসেছে, আগলে রেখেছে। কখনো আমাকে নিয়ে এমন চিন্তা করেনি। আমার শরীরে এর আগেও বহু পুরুষের হাত পড়েছে। সেই প্রথম দিন থেকে এখন পর্যন্ত মানুষটা যতবার আমার দিকে তাকায় ততবার সে একই মুগ্ধতা খুঁজে পাই। তার চোখে তিল পরিমাণ মুগ্ধতা বা ভালোবাসা কোনোটারই ঘাটতি হতে দেখিনি। প্রায় 2.5 বছর আগে গল্পটা শুরু হয়েছিল। তখন ওই পাড়াতে আমার চাহিদা আকাশচুম্বী। আতিপাতি কাস্টমারদের কাছে আমাকে নেওয়া হতো না। মোটা অঙ্কের টাকা যারা দিতে পারবে শুধুমাত্র তাদের কাছেই আমাকে পাঠানো হতো। একদিন এই মানুষটা এলো, মোটা অঙ্কের টাকার বিনিময়ে আমাকে সাথে করে নিয়ে গেল। ওনার দেখা পাওয়ার আগ পর্যন্ত ধারণা ছিল পুরুষ হলো মাংস খেকো, কিন্তু সেদিন মনে হয়েছিল আমি কোনো পুরুষের ঘরে আসিনি, আমি একজন মানুষের ঘরে এসেছি। সেই রাতে মানুষটা আমাকে বলেছিল ওই ঘরটা আমার ঘর, আমার সংসার, নিজের মতো করে যেন আগলে রাখি, যত্ন করি। কথাগুলো কানের মাঝে ঘন্টার মতো বাজছিল। একে তো জ্বর ছিল, তার উপর এইসব কথা, দুটো মিলিয়ে মনে হচ্ছিল আমি আর এই জগতে নেই, বোধহয় স্বপ্নের রাজ্যে ভাসছি। ঘুমটা ভাঙলে বা জ্বরটা কমলেই একদম মুখ থুবড়ে এসে সেই নোংরা জগতে পড়বো। মানুষটা আমার শরীরের লোভ করেনি, আমার ভালোবাসার একটু যত্নের লোভ করেছিল। উনি আমার কাছে আসেনি, আমি ওনাকে কাছে টেনেছি। ওনার সংস্পর্শে যাওয়ার আগ পর্যন্ত জানতাম মেয়ে মানুষ জাস্ট একটা মাংসের দলা। পুরুষ যেভাবে খুশি সেই মাংসের দলাকে কামড়াবে, নখের আঁচড় দিবে। ওনার কাছে যাওয়ার পর জানলাম মেয়ে মানুষ সবার কাছে মাংসের দলা না, কারো কারো কাছে মেয়েরা খুব যত্নের, খুব ভালোবাসার, পরম স্নেহে বুকে আগলে রাখার মতো। ওনার ফ্যামিলি জানে? জানে। ওনারা অ্যাকসেপ্ট করে নিল তোকে? না, দেবর আর দেবরের বউ খুব স্বাভাবিক মেনে নিয়েছে। ওরা এমন ভাব নিয়ে আমার সাথে মেলামেশা করে মনে হয় যেন কিছুই জানে না। শ্বশুর অনেকটা বাধ্য হয়ে মেনে নিয়েছে, আর শাশুড়ি আমাকে একদম সহ্য করতে পারে না। আমার শ্বশুর দেবর আগে থেকে জানতো আমি কে, আমার অতীত কি, আমার শাশুড়ি জানতেন না। ওনাকে বলা হয়েছিল আমার সাথে সোহানের অ্যাফেয়ার ছিল, নিজেরা বিয়ে করে নিয়েছি। এটা নিয়ে ছেলের সাথে মায়ের বেশ কথা কাটাকাটি হয়েছিল। 1.5 বছর আগে আমার দেবরের বিয়ের জন্য চট্টগ্রামে প্রথমবারের মতো শ্বশুর বাড়ি যাই। গায়ে হলুদের দিন আমার এক কাস্টমার আমাকে দেখে ফেলে। উনি আমার শ্বশুরের বন্ধুর ছেলে ছিল। উনি যখন জানতে পারে আমি সোহানের বউ, তখন সাথে সাথে সবার কাছে ছড়াতে লাগলো সোহান একটা প্রস্টিটিউট ধরে এনেছে। ব্যাস, শুরু হয়ে গেল তুমুল সমালোচনা। আমার শাশুড়ি তো কোমর বেঁধে লাগলেন আমাকে ঘর থেকে তাড়াবেন। কত কি যে শুনেছি, ভেতর থেকে একদম দুমড়ে মুচড়ে গিয়েছিল আমার। এত সমালোচনা নিতে পারছিলাম না, অসুস্থ হয়ে যাচ্ছিলাম। আমার এখনো মনে আছে আমার দেবরের সাথে উনি একদিন রাতে বসেছিল। কত চেষ্টা করলাম ওর অতীত ধামাচাপা দেওয়ার, ও সমস্ত রেগুলার কাস্টমারের মুখ বন্ধ করালাম, কোনো কাজ হলো না। কোনো এক ফাঁকে এই একটা পিসি রয়েই গেল। ছোট্ট একটা মেয়ে, এত প্রেশারও নিতে পারছে না। ওকে এভাবে চুপচাপ সারাদিন এক কোনায় পড়ে থাকতে দেখে মনে হয় বুকের হাড়গুলো বুঝি ভেঙে যাচ্ছে। সেদিন ওনার কথাগুলো শুনে আড়ালে যেয়ে খুব কেঁদেছিলাম। মানুষটা আমাকে এনেছিল একটু সুখের আশায়, অথচ আমি ওনাকে সুখী করতে পারছি না। প্রায় 15 দিন ঘরে বসেই কাটিয়ে দিলাম। এই কোনায় ওই কোনায় পড়ে থাকতাম, ব্যবসায়ের দিকে কোনো নজর নেই, পড়ালেখা সব বন্ধ, নীরবে কান্নাকাটি করতাম। একদিন উনি এসে আমার পাশে বসলো, আমার ডান হাতটা খুব শক্ত করে ধরলো, বলল, আমার কতগুলো কথা শুনবে? আমি বললাম হ্যাঁ শুনবো। উনি আমার চোখে চোখ রেখে কথাগুলো বলতে লাগলো। কেন মন খারাপ করছো? কার কথায় মন খারাপ করছো? সমাজের লোক কি বললো সেসব শুনে? যারা তোমাকে নিয়ে সমালোচনা করছো তারা ভালো, তাদের সন্তানরা ভালো? জগতে কেউ ফেরেস্তা না মায়া, প্রতিটা মানুষের ত্রুটি আছে। আর আমাদের সোসাইটির তোমার বয়সী কয়েকটা ছেলে মেয়ে একদম ফুলের পবিত্র আছে, দেখাও তো। স্কুলে থাকতেই তো মেয়েগুলো নিজের ভার্জিনিটি বিসর্জন দিয়ে আসছে প্রেমিকের কাছে। তোমার কি ধারণা
কার ছেলে মেয়ে কখন কি করে সেসব আমাদের কানে আসে না? আসে। কয়েকদিন তুমুল আলোচনা সমালোচনা হয়, এরপর সব শেষ। কে কি বললো সেসব নিয়ে মাথা কেন ঘামাও? তুমি নিজে কেমন তা তো তুমি জানো। তুমি সেদে সেদে তো আর ওই লোকদের সাথে শুতে যাওনি। তুমি পরিস্থিতির শিকার ছিলে। তুমি জানো তুমি ভালো, আমি জানি আমার বউ ভালো। দুনিয়ার সবাই তো এক মেন্টালিটির না। দুনিয়াতে যদি আমি সালমান শিমুর মতো মানুষ থেকে থাকে যাদের একজন প্রস্টিটিউটের সুন্দরভাবে বেঁচে থাকা নিয়ে কোনো সমস্যা নেই, তাহলে ধরে নিও আমাদের মতো আরো 10টা মানুষ সোসাইটিতে আছে যাদের তোমাকে নিয়ে কোনো মাথা ব্যথা থাকবে না। সমাজের 100টা লোকের মাঝে 90 জন তোমার বিপক্ষে কথা বলবে, আর 10টা লোক তোমার পক্ষে কথা বলবে। তুমি সেই 10টা মানুষ নিয়েই নিজের একটা জগৎ তৈরি করে নিবে। দরকার নেই সেই 90 জনের, যারা তোমাকে বোঝে না কি দরকার। তাদেরকে নিজের জগতে রাখার আর কি কিছু প্রয়োজন? মাথা উঁচু করে হাসি খুশি ভাবে বেঁচে থাকতে কি তোমার এর চেয়ে আরো কিছু দরকার? এ ধরনের মানুষ প্রতিনিয়ত একটা মুখরোচক টপিক খুঁজে যেটা নিয়ে তীব্র সমালোচনা করা যায়। আজকের সমালোচনার শীর্ষে তুমি আছো, কাল আরেকজন থাকবে। নিজেকে গড়ে তোলো মায়া, নিজের পায়ের তলা মাটিটাকে শক্ত করো। লোকে যখন তোমার যোগ্যতা দেখবে তখন আপনা আপনি সবাই মুখে কুলু পেটে রাখবে, তোমাকে হুজুর হুজুর করবে। ইটস অল অ্যাবাউট মানি অ্যান্ড পজিশন। তুমি সোহানের ওয়াইফ। সোহানের ওয়াইফ মাথা নিচু করে কেন বাঁচবে? তোমার গায়ে লেগে থাকা ময়লাটা তোমাকে ঘষে মেজে উঠিয়ে ফেলতে হবে। উত্তর দিতে শিখো মায়া। সবসময় আমি থাকবো না তোমার হয়ে মানুষকে উত্তর দেওয়ার জন্য। নিজের লড়াই নিজে লড়তে শিখো। মানুষ যখন দেখবে তুমি তোমার জায়গায় শক্ত আছো, তোমাকে কাবু করা এতটাও সহজ না, তখন মানুষ চুপ হয়ে যাবে। তোমাকে নিয়ে আর এতটা মাতামাতি করবে না। তোমাকে কিছু বলার আগেও 10বার ভেবেচিন্তে এরপর বলবে। দুনিয়া উল্টাপাল্টা যাক, একটা কথা মাথায় রাখবে, জগতে এখনো একজন আছে যে তোমাকে নিজের সবটুকু উজাড় করে দিয়ে ভালোবাসে। তুমি ছাড়া মানুষটা নিঃশ্বাস নিতে পারে না। তুমি আছো তো সে আছে, তুমি নেই তো সেও নেই। শেষের লাইন বলার মুহূর্তে ওনার চোখে পানি ছলছল করছিল। উনি প্রচন্ড স্ট্রং একজন মানুষ। শত কষ্টে উনি কখনো কাঁদে না, বা আমি কখনো ওনার চোখে পানিও আসতে দেখিনি। সেই দিনই প্রথম আর সেই দিনই শেষবারের মতো ওনার চোখের পানি ছলছল করতে দেখেছিলাম। পানি গড়িয়ে চোখের বাহিরে আসার আগেই উনি সেখান থেকে চলে গিয়েছিল। হয়তোবা আমার সামনে বসে থাকলে কান্নাটা আর ধরে রাখতে পারতো না। এরপর? প্রায় 15 মিনিট ধরে ওনার কথার প্রতিটা লাইন মাথার মধ্যে ঘুরপাক খাইয়েছি। ঠিকই তো ছিল ওনার কথাগুলো, একটা কথা অযৌক্তিক ছিল না। উনি যদি একটা প্রস্টিটিউটকে নিয়ে ঘর বাঁধার, তাকে ভালোবাসার দুঃসাহস দেখাতে পারে, তাহলে কেন আমি এই লোকটার মুখের দিকে তাকিয়ে বাকি জীবনটা খুশি খুশি কাটাতে পারবো না? ছুটে গিয়েছিলাম ওনার কাছে, খুব শক্ত করে ওনাকে জড়িয়ে ধরেছিলাম। কতক্ষণ ভাবে ওনাকে ধরে রেখেছিলাম জানি না। মুখ ফুটে শুধু একটা কথাই বলেছিলাম, আপনাকে ভালোবাসি, আপনার মুখের দিকে তাকিয়ে সব করতে পারি। উনি প্রতি উত্তরে কিছু বলেননি। আমার মাথার ওনার থুতনিটা রেখে আমাকে আরো যত্নে আগলে ধরেছিলেন। এরপর থেকে কেউ কিছু বলতে আসলে একদম মুখের উপর উত্তর দিয়ে দিতাম। কিছুদিন বেশ চড়াই উতরাই দেখতে হয়েছে। এরপর সব স্বাভাবিক। তেমন ভাবে সমালোচনা কাউকে কখনো করতে শুনিনি। সমালোচনা হয় না ঠিক তা নয়, হয়, তবে আগের মতো হতো না। আমি থাকি ঢাকায়, তাই এখানে অতটা ঝামেলা হয় না। প্রত্যেক ঈদে চট্টগ্রামে গেলেই গুনগুন শোনা যায়, যার যার উত্তর তাকে দিয়ে দেই। পারি না শুধু শাশুড়ির সাথে। শত হোক এমন একটা সন্তানকে জন্ম দিয়েছে যে আমার নজরে ফেরেশতা, তার সাথে খারাপ আচরণ করি কি করে? আসলে ভেতর থেকে ওনাকে উত্তর দেওয়ার ব্যাপারটা আসে না। দেখা যায় ওই বাড়িতে গেলে উনি রুম থেকেই বের হন না। আমিও যতটা সম্ভব ওনার কাছ থেকে দূরেই থাকার চেষ্টা করি। ওই ঘটনার পর উঠে পড়ে লাগলাম ব্যবসা আর লেখাপড়ার পেছনে। 2 বছরে ব্যবসা কতটুকু টেনে এনেছি তা তো জানিসই। এর কিছুদিন পর আম্মুকেও নিয়ে আসলো ওই পাড়া থেকে। অন্য একটা ফ্ল্যাটে আম্মাকে রাখলো, সাথে 2টো কাজের মেয়ে দিয়ে দিল। আম্মা হাতের কাজ খুব ভালো জানতো। তবুও আম্মাকে আবার নতুন করে ট্রেনিং সেন্টারে ভর্তি করালো, আরো ভালোভাবে কাজ শিখালো। একদিন হুট করে আম্মাকে আর আমার ছোট একটা কারখানায় নিয়ে গেল। সেখানে যে আম্মাকে বলল, এটা আপনার কারখানা, 20 জন কর্মীও অ্যাপয়েন্ট করা হয়েছে। 2টা বুটিক হাউসের সাথে কথা হয়েছে, ওরা আপনাকে শাড়ির সালোয়ার কামিজের ডিজাইন সহ অর্ডার করবে, আপনি সেগুলো তৈরি করে সাপ্লাই দিবেন। আম্মা সেদিন একটা কথাও কারোর সাথে বলেনি। পরদিন সকালে আমার বাসায় এসে ওনার হাতে ধরে কান্নাকাটি না করেছিল কি। আম্মার কারখানা এখন দিব্যি যাচ্ছে। রূপকথার গল্পের মতো লাগছে। হ্যাঁ, অনেকটা এরকমই। উনি আমার জীবনে আসার আগ পর্যন্ত কল্পনাও করিনি আমি কোনোদিন স্বাভাবিক জীবনযাপন করতে পারবো। কোনো পুরুষ তার সবটা উজাড় করে দিয়ে আমাকে ভালোবাসবে, আমার মাথায় হাত রেখে মাথা উঁচু করে বাঁচতে শিখাবে। উনি এমন একটা মানুষ যাকে ভালো না বেসে থাকা অসম্ভব। মানুষটা আপনা আপনি একদম মনের ভেতর থেকে চলে আসে।
কখনো উনি আমার অতীত নিয়ে ঘাটাঘাটি করেননি। সেদিন মাত্র কয়েকটা মুহূর্ত আমার জীবনটা ঘুরে গিয়েছিল, মাত্র কয়েকটা মুহূর্ত। জীবনে জোয়ার ভাটা থাকে, একটা ভুলকে কেন্দ্র করে গোটা জীবনটাকে আমি বলি দিয়ে দিব, তা কি ঠিক? কেন আমি ধরে নিব আমার ভবিষ্যৎ অন্ধকার? ভালো তো হতে পারে। অন্ধকারের কথা ভেবে যদি জীবনটাকে শেষ করে দিই, তাহলে তো আলোর দেখা মিলবে কিভাবে? দীর্ঘশ্বাস নিল আনিকা। গল্পটা অক্সিজেনের মতো ওর মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে। মনে হচ্ছে গায়ে যেন স্বস্তির শীতল বাতাস লাগছে। প্রতিটা রাতের ভোর হয়, ওর জীবনের ভোরটাও বোধ হয় সুন্দর স্নিগ্ধ আলোতেই হবে। হোক বা না হোক, আলোর আশা করতে দোষটা কোথায়? ভালোভাবে বেঁচে থাকতে হলে তো আলোর আশা করতেই হবে, আর নয়তো জীবনটা অন্ধকারের মাঝে থমকে দাঁড়াবে। মুচকি হাসছে আনিকা, মায়ার হাত ধরে বলল, এত ভালোবাসিস তবুও আপনি করে বলিস? আপনি বা তুমিতে কি আসে যায়? ভালোবাসার গভীরতা বোঝাতে কি তুমি করে বলাটা খুব জরুরি? তোর অ্যানিভার্সারি ছিল গতকাল, আমার জন্য ঠিকমতো সেলিব্রেটও করতে পারলি না। থুর, বাদ দে। ওনার সেলিব্রেশন সারা বছর লেগেই থাকে। কিছু গিফট করিসনি? করেছি তো। কি? মোবাইল, যেটা হাতে নিয়ে উনি এখন গেমস খেলছে। তুই জানিস কিভাবে? আমার চোখের সামনেই বসে আছে। মানে? বারান্দার বাইরে কাকে দেখছি এতক্ষণ ধরে? উনি সামনের বিল্ডিং এর বারান্দায় বসে আছে। এই যে দেখ, মোবাইলের স্ক্রিনের লাইট জ্বলছে। উনি এখানে? হুম, ওনার বন্ধুর ফ্ল্যাট। কি যেন মনে হলো, কে জানে। 10:30টার দিকে ফোন করে বলল, আনিকার সাথে যদি গল্প করো তাহলে বারান্দায় বসে গল্প করবে। ল্যাম্পপোস্টের আলোতে সারা রাত তোমাকে দেখবো। এক রাতের জন্য প্রেমিক হব, পাশের বিল্ডিং এর প্রেমিক। মায়ের কথায় সজোরে হাসছে আনিকা। যে ভালোবাসে সে এমনি বাসবে, শত ত্রুটি থাকা সত্ত্বেও মানুষটার ভালো দিকগুলোই দেখবে। যে ভালোবাসবে না তাকে হাজারটা গুণ দেখিয়েও লাভ হবে না, ত্রুটি সে বের করবে। সোহান প্রথম শ্রেণীর আর শোভন দ্বিতীয় শ্রেণীর। কেউ পতিতার মাঝে ভালোবাসা খুঁজে, আর কেউ ভালোবাসার মাঝে পতিতা। অবশেষে তার মাথা থেকে এক মন ওজনের দুশ্চিন্তার পাথর নামলো। সরি সবাইকে এত অপেক্ষা করানোর জন্য। আমি জানি অপেক্ষা ব্যাপারটা বলতে গেলে এক প্রকার মানসিক অত্যাচার। না চাইতেও অন্যায়টা আমি করেছি। নিজের মনের বিরুদ্ধে গিয়ে গল্প লেখা সম্ভব না। এই গল্পটা লেখার সময় অনেক বাধা পেয়েছি। এত বাধা পেয়ে লেখার মানসিকতা একদম নষ্ট হয়ে গিয়েছিল। লেখার প্রতি আগ্রহ একদম উধাও হয়ে গিয়েছিল। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।